সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আমরা বিভিন্ন বিষয়ে আমাদের প্রবলেমগুলো সলভ করছিলাম। জ্যামিতির বিভিন্ন খুঁটিনাটি বিষয়ে আমরা বীজগণিত নিয়ে কথা বলেছি, আমরা বিভিন্ন বিষয়ে কথা বলেছি, আমরা পাটিগণিত নিয়ে কথা বলেছি। আমরা বর্তমানে যে বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলবো সেগুলো হচ্ছে জ্যামিতির মৌলিক বিষয়গুলি। তার ভিতরে আমাদের রয়েছে রেখা, কোণ, ত্রিভুজ, বৃত্ত, ত্রিকোণমিতি। তো আমরা আজকে কথা বলবো যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে আমার বৃত্ত এবং ত্রিকোণমিতি। তো এই বিষয়গুলো নিয়ে চলুন আমরা শুরু করি। আমরা প্রথমে যেটা দেখব যে বৃত্ত কি। বৃত্তটা কিন্তু আমরা যদি দেখি যে বৃত্তটা একটা সঞ্চার পথ। সঞ্চার পথ কি? সঞ্চার পথ হচ্ছে একটা বিন্দু, মানে বিন্দুর চলার যে পথ সেটাকে বলা হয় সঞ্চার পথ। এবং এই বিন্দুগুলো যে চলবে, বিন্দুগুলো চলার পিছনে কি থাকবে? থাকবে একটা সার্টেইন কন্ডিশন, একটা শর্ত মেনে সবসময় ওই বিন্দুগুলো চলাচল করবে। তো বৃত্তর ক্ষেত্রে শর্তটা কি? বৃত্তর ক্ষেত্রে শর্তটা হচ্ছে একটা সার্টেন পয়েন্ট থাকে, যেই পয়েন্টটার থেকে সম দূরত্বে হচ্ছে সবগুলো বিন্দু অবস্থান করবে, তখন তাদেরকে নিয়ে যে বক্ররেখাটা হয় সেটাকে বলা হচ্ছে বৃত্ত। তো কাজেই চলুন আমরা বৃত্তের ডেফিনেশনে চলে যাই একবারে। তো বৃত্ত দেখেন কি বলছে প্রথমে, যে একই সমতলে অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী সকল বিন্দু দ্বারা গঠিত সুষম আবদ্ধ বৃত্তাকার বক্রাকার চিত্রকে বৃত্ত বলে। তো কি বলছে দেখেন, আমি যেটা সঞ্চয়পত্রে একটা কন্ডিশন থাকে, এখানে কন্ডিশনটা কি? একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী ওই বিন্দুটা থেকে সবগুলা বিন্দু কি করবে? একই ডিস্টেন্সে থাকবে। তো ওই যে নির্দিষ্ট বিন্দু যেটা থেকে সমদূরবর্তী, এই বিন্দুটাকে আমরা বলি হচ্ছে কেন্দ্র। এই যে এটাকে বলে আমরা কেন্দ্র বা সেন্টার। আর এইখান থেকে সমদূরবর্তী, যেমন এইখানে এটা, আবার এইটা, আবার এটা, প্রত্যেকটা বিন্দু কি করবে? সমদূরবর্তী। এবং এই যে কেন্দ্র থেকে এই যে দূরত্বটা, এটাকে বলা হয় বৃত্তের ব্যাসার্ধ। তো নির্দিষ্ট বিন্দুকে বলা হয় বৃত্তের কেন্দ্র, আর নির্দিষ্ট দূরত্বকে বলা হয় বৃত্তের ব্যাসার্ধ। আবার এই যে বক্রাকার রেখাটা, এটাকে বলা হয় কি? পরিধি। তো বৃত্তের কেন্দ্র দিয়ে অতিক্রমকারী রেখার প্রান্ত বিন্দুগুলো বৃত্তের পরিধির উপর অবস্থিত হলে ওই রেখাংশ বলে বৃত্তের ব্যাস। মানে আমি এই যে এখানে দেখলাম যে একটা বৃত্ত, এর দুইটা প্রান্ত বিন্দু সংযোগ করলাম, এবং ওই সংযোগ রেখাটা যদি আমার বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, তাহলে এই রেখাটাকে বলা হচ্ছে বৃত্তের ব্যাস। যেমন যদি আমি বলি এ বি, এ বিটা হচ্ছে কি? বৃত্তের ব্যাস। আবার বৃত্তের যে কোনো দুইটা প্রান্ত বিন্দু সংযোগকারী রেখা, যেটা আসলে কি করতেছে, যেটা কেন্দ্র দিয়ে যাচ্ছে না, সেটাকে বলা হয় হচ্ছে জ্যা। তো বৃত্তের এইখানে আরেকটা কথা বলে রাখা হয়, আমরা হচ্ছে যদি দেখি বৃত্তের ব্যাসার্ধ, এখানে সি এ হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আবার সিবি এটাও বৃত্তের ব্যাসার্ধ, আর এ বিটা হচ্ছে কি? বৃত্তের ব্যাস। তো আমরা যদি এখান থেকে দেখি, এখান থেকে দেখলে আমরা বুঝতে পারবো যে বৃত্তের ব্যাসার্ধ আর বৃত্তের ব্যাসের ভিতরে তুলনা করলে বৃত্তের ব্যাস হয় হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ। আর বৃত্তের পরিধির উপরে যে কোনো দুটি বিন্দু সংযোগ রেখাংশে বৃত্তের জ্যা বলে। বৃত্তের সীমান্ত বরাবর দৈর্ঘ্যকে বৃত্তের পরিধি বলে, যেটা আমরা অলরেডি বললাম। আর যে সরলরেখা বৃত্তকে দুইটি বিন্দুতে ছেদ করে তাকে বলা হয় বৃত্তের ছেদক। মানে আমি যদি বাইরের থেকে একটা রেখাটা নিই, যেটা হচ্ছে কি করে? বৃত্তকে আড়াআড়িভাবে ছেদ করে চলে যায়, তখন আমরা সেটাকে বলা হচ্ছে বৃত্তের ছেদক। আর বৃত্তের পরিধির যে কোনো অংশকে বলা হচ্ছে বৃত্তচাপ। যেমন যদি আমি এই অংশটা নিয়ে চিন্তা করি, এটুক কি? এটুক হবে হচ্ছে একটা বৃত্তচাপ। আর বৃত্তের একটি জ্যা ও একটি চাপ দ্বারা যে অংশটা, যেমন এই যে একটা জ্যা আর হচ্ছে একটা চাপ দ্বারা এই যে অংশটুকু আছে, এটাকে বলা হচ্ছে বৃত্তাংশ। এই যে আমরা শেডেড, কিংবা আমি যদি আবার এ বি এটুকু চিন্তা করলে এটুকু হচ্ছে কি? বৃত্তাংশ। কিন্তু একটা কথা আছে, আপনি যদি বৃত্তের ব্যাস চিন্তা করেন, বৃত্তের ব্যাসের থেকে ব্যাস এবং হচ্ছে পরিধির যে অংশ, সেটাকে বলা হচ্ছে অর্ধবৃত্ত বা অর্ধবৃত্তাংশ। তো বৃত্তের একটি অনন্য বিন্দু স্পর্শকারী ব্যাসের উপর লম্ব সরলরেখাকে বলে বৃত্তের স্পর্শক। ব্যাস বলতে ব্যাস অথবা ব্যাসার্ধ। মানে আমি অন্যভাবে যদি বলি, বৃত্তের যে কোনো বিন্দুতে আমি যদি একটা স্পর্শক অঙ্কন করি, সেই স্পর্শকটা হবে ওই বিন্দুতে যে ব্যাস অথবা ব্যাসার্ধ থাকবে তার উপরে লম্ব। মানে স্পর্শক এবং ব্যাস বা ব্যাসার্ধ, তার ভিতরে অ্যাঙ্গেলের পরিমাণ হবে হচ্ছে 90 ডিগ্রি বা 90 ডিগ্রি বা এক সমকোণ। তো এখন বৃত্তের কিছু মৌলিক স্বীকার্য আছে, যেগুলো আমরা হচ্ছে 9-10 বা তারও আগের ক্লাসগুলোতে হচ্ছে আমরা দেখে এসেছি বা প্রমাণ দেখেছি উপপাদ্যগুলার। যেমন দেখেন, প্রথমটা হচ্ছে বৃত্তের ব্যাস ভিন্ন অন্য জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে।
তার মানে আমি যদি এই যে একটা বৃত্ত চিন্তা করলাম, তো এই যে একটা বৃত্তের কেন্দ্র হচ্ছে সি, তা আমি ধরলাম যে একটা জ্যা আছে এরকম এ বি। তা আমি যদি এই কেন্দ্র থেকে যদি এ বি এর উপর একটা লম্ব টানি সিডি, তখন কি করবে এই সিডি লম্বটা এই জ্যাটাকে কি করবে সমদ্বিখণ্ডিত করবে। অর্থাৎ এখানে আমি লিখবো হচ্ছে এডি সমান বিডি সমান হাফ ইন্টু এ বি। আবার একই সাথে দেখেন এটা কি করে, এটা যেহেতু একটা লম্ব, তার মানে এখানে অ্যাঙ্গেলটা কত হবে, এখানে হবে হচ্ছে অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি। আবার এই যে সি এ, এটা কত হবে, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর এর সমান। তো এই জিনিসগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। আবার আমরা বলছিলাম যে অর্ধবৃত্ত কি, অর্ধবৃত্ত হচ্ছে বৃত্তের ব্যাস এবং যে কোনো এক পাশে পরিধি, এটা মিলে হয়েছে অর্ধবৃত্ত। তো অর্ধবৃত্তের কোণের পরিমাণ হয়েছে এক সমকোণ। সেটা কিরকম আমাদের বুঝতে হবে হচ্ছে বৃত্তস্থ কোণ কাকে বলে আর হচ্ছে কেন্দ্রস্থ কোণ কাকে বলে। তো এইখানে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ সেটা আমরা কিভাবে বুঝবো, ধরেন যে এই যে হচ্ছে বৃত্তের ব্যাস আঁকলাম এ বি, তা আমরা বলছি এ বি মানে যে কোনো বৃত্তের ব্যাস এবং তার যে কোনো এক পাশের অংশটা নিয়ে আমার হয়েছে অর্ধবৃত্ত। এখন বৃত্তস্থ কোণ কি বলে, বৃত্তস্থ কোণ বলে হচ্ছে যে বৃত্তের যে কোনো পরিধির উপরে যে কোনো দুইটা বিন্দু, ধরেন যে ও হচ্ছে একটা কেন্দ্র আর এই এ হচ্ছে আর বি হচ্ছে পরিধির উপরে যে কোনো বিন্দু। তো এই পরিধির উপরে যে কোনো বিন্দু ধরলাম এখানে হচ্ছে এটা সি এবং ডি। তো এই যে পরিধির উপরে যে কোনো দুইটা বিন্দু, এরা কেন্দ্রের সাথে যে কোণ উৎপন্ন করে, পরিধির এই কেন্দ্রের সাথে যে কোণটা উৎপন্ন করছে, মানে এখানে করছে হচ্ছে অ্যাঙ্গেল সিওডি, এটাকে বলা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এটাকে বলা হচ্ছে আমরা কেন্দ্রস্থ কোণ, যে পরিধির মানে উপরে যে কোনো দুইটা বিন্দু তারা কেন্দ্রের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আর তারাই যদি বৃত্তের পরিধির উপরে সাথে অন্য কোনো বিন্দুতে হচ্ছে যুক্ত হতো, তার হয়ে যে কোণটা উৎপন্ন করতো সেটাকে বলা হচ্ছে বৃত্তস্থ কোণ। তো আমরা হচ্ছে এটাও আমরা একটু পরে দেখবো। তো অর্ধবৃত্তস্থ কোণ এটা কি করে দেখেন, অর্ধবৃত্তস্থ কোণ মানে কি, মানে হচ্ছে এই যে একটা মানে করেন যে এ ও বি একটা হচ্ছে বা এ বি একটা চাপ, এই চাপের উপরে যে কোনো একটা বিন্দু সিতে যদি আমরা অ্যাঙ্গেল এ সি বি চিন্তা করি, তাহলে এই অ্যাঙ্গেল এ সি বি এর পরিমাণ হচ্ছে 90 ডিগ্রি। এটা এইখানে না হয় এখানেও হইতে পারতাম, আমি এখানেও টানতে পারতাম, এখানেও হইতে পারতাম, এইভাবে টানতে পারতাম। যে কোনো জায়গায় আমি করি না কেন এই অর্ধবৃত্তস্থ কোণের পরিমাণ হয়তো অলওয়েজ 90 ডিগ্রি। এরপরে হচ্ছে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এটা খুবই গুরুত্বপূর্ণ। একই চাপের উপর দণ্ডায়মান মানে কি, যেমন ধরেন যে এ বি চাপের উপর দণ্ডায়মান, মানে যে এই চাপটার উপরে দণ্ডায়মান, আমি যদি দেখি বৃত্তস্থ কোণ কত এ সি বি, এটার পরিমাণ হচ্ছে 90 ডিগ্রি। আর কেন্দ্রস্থ কোণ কত, কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও বি, এই এ ও বির মান কত, এ ও বির মান হচ্ছে 180 ডিগ্রি। তার মানে কেন্দ্রস্থ কোণটা কি হচ্ছে বৃত্তস্থ কোণের চাইতে দ্বিগুণ হচ্ছে, তার মানে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। আবার এখানে এই যে বিসি চাপের উপর দণ্ডায়মান এটা কত বিওসি, আপনি এখানে একটা অ্যাঙ্গেল চিন্তা করেন, এই ধরেন যে সিএডি, তো সেটার পরিমাণ কি হবে, অ্যাঙ্গেল সিএডি ইজ ইকুয়াল টু হাফ ইন্টু অ্যাঙ্গেল সিওডি। তো এইরকম হবে। তো এরপরে বলছে যে বৃত্তের যে কোনো বিন্দু অঙ্কিত স্পর্শক স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব, আমরা এটা একটু আগে আলোচনা করলাম। এরপরে বৃত্তের কোনো একটি বিন্দুতে একটি মাত্র স্পর্শক অঙ্কন সম্ভব, মানে একটা বিন্দুতে কিন্তু দুইটা স্পর্শক আঁকা সম্ভব না। তবে দুইটি বৃত্ত পরস্পর স্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয় ও স্পর্শবিন্দু সমরেখ, মানে ধরেন যে এটা বহিঃস্পর্শ বা অন্তঃস্পর্শ হতে পারে। এই যে ধরলাম যে দুইটা বৃত্ত হচ্ছে পরস্পরকে স্পর্শ করছে, যদিও এখানে আসলে স্পর্শ অতটা ভালো বোঝা যাচ্ছে না। তো পরস্পরকে স্পর্শ করছে তাহলে এদের কি একটা কমন ট্যানজেন্ট থাকবে, কমন স্পর্শক। তাহলে যেই বিন্দুতে স্পর্শ করছে আর হচ্ছে এই এদের যে কেন্দ্র সবগুলা কি হবে, সমরেখ হবে। যদি এটা চিত্রটা একটু বিচ্ছিরি হয়েছে, কিন্তু আসলে এটা তিনটা বিন্দু কি হবে স্পর্শ বিন্দু এবং তাদের যে কেন্দ্র, এই তিনটা লাইন কি হবে একই রেখার উপরে অবস্থিত হবে। তারপর
বৃত্তের অন্তর্লিখিত একটি চতুর্ভুজের দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ। মানে আমি যদি একটা বৃত্ত চিন্তা করি, যে এর ভিতরে ধরেন এ বি সি ডি, তাহলে কি হবে, যে কোনো দুইটা বিপরীত কোণ মানে এই কোণ আর এই কোণ, এই দুইটার সমষ্টি হবে 180 ডিগ্রি। আবার যদি এই কোণ আর এই কোণ চিন্তা করি, এই দুইটা কোণের সমষ্টি হবে হচ্ছে 180 ডিগ্রি। আবার এ এবং সি এই দুইটা কোণের সমষ্টি হবে কত, 180 ডিগ্রি। তো এইগুলো হচ্ছে আমাদের মোটামুটি মৌলিক স্বীকার্য, যেগুলা দিয়ে আমাদের আসলে প্রচুর এমসিকিউ থাকে। এরপর হচ্ছে বৃত্ত সংক্রান্ত মৌলিক সূত্র। যেমন ধরেন যে একটা বৃত্ত, এই যে একটা বৃত্ত আঁকলাম, এর কেন্দ্র হচ্ছে সি, তো এখান থেকে তার রেডিয়াস হচ্ছে আর, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে তার ক্ষেত্রফল হবে কত, ক্ষেত্রফল হবে হচ্ছে পাই আর স্কোয়ার। এখন এটাকে যদি আমি রেডিয়াস দিয়ে মানে ডায়ামিটারের সাপেক্ষে চিন্তা করতাম, তার ডায়ামিটার হয়তো হচ্ছে এই পুরাটা ডি সমান, তাহলে ডায়ামিটার আমি কিভাবে লিখতাম, সমান সে পাই আর মানে কত, ডায়ামিটারের অর্ধেক d/2 হোল স্কোয়ার, মানে এটাকে আমি লিখতাম 1/4 পাই ডি স্কোয়ার। এটা হচ্ছে তার এরিয়া। আবার যদি আমি তার পরিধি চিন্তা করতাম, পরিধি বলতে এটাকে বলে সারকামফারেন্স ইংলিশে, তো এটা সি দিয়ে লেখা হয়, সি ইজ ইকুয়াল টু হবে হচ্ছে 2 পাই আর, কিংবা আমি এটাকে হচ্ছে 2 পাইকে এক পাশে নিয়ে এসে 2 আর আরেক পাশে নিতে পারি, সব মিলে এটা হবে হচ্ছে পাই ইন্টু ডি। আর এরপরে যেটা থাকে 3 নম্বর সূত্র, প্রথমটা যেটা দেখেন যে এস ইজ ইকুয়াল টু আর থিটা, সেটা বলতে কি বোঝাচ্ছে, যে আমরা দেখছি পুরা বৃত্তের পরিধি কত, 2 পাই আর। এখন ধরেন আমি চিন্তা করলাম যে আমি এইখান থেকে এইটুক অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটার পরিমাণ হচ্ছে থিটা, অ্যাঙ্গেলটার পরিমাণ থিটা, তাহলে এই যে এই বৃত্তচাপটুক আছে, এই বৃত্তচাপটুকের দৈর্ঘ্য কত, এই বৃত্তচাপটুকের দৈর্ঘ্য যদি হয় এস, রেডিয়াস হচ্ছে আর, তাহলে এস এর পরিমাণ কত, এইটাই হচ্ছে এস ইজ ইকুয়াল টু আর ইন্টু থিটা। সেটাকে কিভাবে আমরা মেজার করতে পারি, দেখেন বৃত্তের এই যে, মানে এটা আমি ডিগ্রিতেও করতে পারি, আমি রেডিয়ানেও করতে পারি। রেডিয়ানেরটা আমি একটু পরে বলবো, কিন্তু ডিগ্রিটা আপাতত বুঝাই। আপনার একটা বৃত্ত কেন্দ্রে সব মিলে কত অ্যাঙ্গেল করে, সব মিলে অ্যাঙ্গেল করে হচ্ছে 360 ডিগ্রি, মানে যে পুরাটা এই যে 360 ডিগ্রি গোল। তো অ্যাঙ্গেল যদি হয় 360 ডিগ্রি, তাহলে তার পরিধি হয় হচ্ছে 2 পাই আর, মানে 360 ডিগ্রি আসলে রেডিয়ানে প্রকাশ করলে সেটা টুয়াইস পাই হয়। এখন আমি যদি দেখলাম যে অ্যাঙ্গেল যদি হয়তো হচ্ছে 30 ডিগ্রি, মানে ধরলাম যে থিটা যদি হয় 30 ডিগ্রি, তাহলে সে আসলে কতটুকু হবে, তাহলে এস সমান হবে হচ্ছে এই যে তার যে সারকামফারেন্স আছে সি, সি এর হচ্ছে 30 ডিগ্রি ভাগ 360 ডিগ্রি, এটা হবে হচ্ছে তার বৃত্তচাপের পরিমাণ, সমান কত হবে 2 পাই আর ইন্টু 30 ডিগ্রি ভাগ 360 ডিগ্রি। এখন মানে কত, মানে হচ্ছে সমান 2 পাই আর ইন্টু 1/12 সমান আসবে হচ্ছে পাই আর ইজ ইকুয়াল টু পাই আর বাই 6। এখন আপনারা জানেন যে পাইয়ের মান হচ্ছে 3.1416, তো এটা হচ্ছে 3.1416 এর জায়গায় আমরা যদি রেডিয়ানে প্রকাশ করতে বৃত্তীয় মূলকে আসলে নেওয়ার দরকার নেই, আমরা সবসময় ভ্যালু বের করার ক্ষেত্রে পাই আমরা 3.1416 দিয়ে করবো। বরং আমরা যে ডিগ্রিতে থাকি, ডিগ্রিটাকে আমাদের রেডিয়ানে নেওয়ার প্রয়োজন হয়। রেডিয়ান এবং ডিগ্রির ভিতরে সম্পর্কটা কি দেখেন, সম্পর্কটা হচ্ছে 180 ডিগ্রি সমান হচ্ছে 1 রেডিয়ান, সরি 180 ডিগ্রি মানে হচ্ছে পাই, পাই মানে কত 3 পাই রেডিয়ান, রেডিয়ানটাকে হচ্ছে এভাবে সি দিয়ে, উপরে সি দিয়ে লেখা হয় পাই রেডিয়ান। ইউজুয়ালি 1 রেডিয়ান যদি বলি, 1 রেডিয়ান সমান আসলে বলা হচ্ছে 180 ডিভাইডেড বাই পাই এত ডিগ্রি।
এটা অ্যারাউন্ড আসে হচ্ছে 57.3 ডিগ্রি। আচ্ছা, রেডিয়ান, আসলে রেডিয়ান বলতে কি বোঝায় বা রেডিয়ানটা কি বোঝায়, রেডিয়ানের ডেফিনেশনটা আপনাদের একটু জানা উচিত। আপনারা অনেকেই জানেন না, এটা যদি আপনাদের বইয়ে ছিল। রেডিয়ানের ডেফিনেশনটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের সমান বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় 1 রেডিয়ান। মানে আমি যদি একটু একটা ফ্রেশ চিত্রে দেখাই, ধরেন এই যে একটা বৃত্ত, এটা হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে r। এখন এই যে আমি একটা বৃত্তচাপ চিন্তা করলাম, এই বৃত্তচাপের দৈর্ঘ্য s সমান হচ্ছে r, বৃত্তচাপটা। তাহলে এই বৃত্তের সমান, বৃত্তের ব্যাসার্ধের সমান বৃত্তচাপ কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করছে এটাকে বলা হচ্ছে রেডিয়ান। এটাই হচ্ছে রেডিয়ানের সংজ্ঞা। তো আমরা এটা নিয়ে আরো ডিটেলস আলোচনা করব পরবর্তীতে। আপাতত আমাদের প্রবলেমগুলোর দিকে আমরা যাই। যেমন হচ্ছে বৃত্তের বিভিন্ন প্রবলেম আমাদের বিসিএস এবং অন্যান্য সরকারি চাকরিতে আসছে। প্রথমটা দেখেন, 13 সেন্টিমিটার ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তের একটি জ্যা এর দৈর্ঘ্য 24 হলে কেন্দ্র থেকে উক্ত জ্যায়ের লম্ব দূরত্ব কত সেন্টিমিটার। এগুলা কিন্তু আমাদের যে থিওরেমগুলো আমরা পড়লাম বা মৌলিক স্বীকার্য যেগুলো দেখলাম আমাদের সেইগুলো দিয়ে আমাদের সলভ করতে হবে। যেমন দেখেন, কেন্দ্র হচ্ছে এইখানে, ব্যাসার্ধ বলছে 13 সেন্টিমিটার আর জ্যা এর দৈর্ঘ্য কত 24। তো এই যে একটা জ্যা ধরলাম এ বি, এটার কেন্দ্রে হচ্ছে, মানে এটাকে হচ্ছে কি করছে, জ্যা ব্যাসার্ধ হচ্ছে কত, ব্যাসার্ধ হচ্ছে 13। এখন বলছে উক্ত জ্যায়ের লম্ব দূরত্ব কত। মানে কেন্দ্র থেকে এই যে জ্যা, এটা লম্ব দূরত্ব সিডি ইজ ইকুয়াল টু ওয়াট। সেটা কীভাবে করব, আমরা পুরা জ্যায়ের দৈর্ঘ্য জানি হচ্ছে 24 সেন্টিমিটার। তার মানে এই জ্যায়ের যেখানে লম্বটা টানছি, এই লম্ব থেকে যে কোনো এক প্রান্তের দূরত্ব হচ্ছে 12 সেন্টিমিটার। কারণটা কি, বৃত্তের ব্যাস ভিন্ন অন্য কোনো জ্যায়ের উপরে অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তো এই থিওরি অনুযায়ী তাহলে যদি আমি দেখি, দেখেন সিবি স্কোয়ার ইজ ইকুয়াল টু সিডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, বা সিডি স্কোয়ার সমান হচ্ছে সিবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার। অতএব সিডি সমান √13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার। তো √13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার মানে হচ্ছে 169 মাইনাস 144 সমান √25, মানে হচ্ছে 5। তার মানে উক্ত জ্যায়ের লম্ব দূরত্ব কত সেন্টিমিটার হলো, 5 সেন্টিমিটার। তো আপনাদের এইভাবে করে কিন্তু প্র্যাকটিসগুলো বজায় রাখতে হবে। এরপরে দেখেন, চিত্র অনুসারে ও কেন্দ্রবিষ্ট বৃত্তে এ ত্রিভুজ এ বি সি অন্তর্লিখিত। মানে হচ্ছে একটা বৃত্তের কেন্দ্র ও, কেন্দ্রটা আসলে একটু এদিকে চলে আসছে, বাট এটা আসলে মাঝখানে হলে আপনাদের জন্য একটু বুঝতে সুবিধা হতো। এই যে এ বি সি ত্রিভুজটা কি হয়েছে, অন্তর্লিখিত হয়েছে। তো বলছে অ্যাঙ্গেল ওয়াই এর মান হচ্ছে 112 ডিগ্রি, মানে এই অ্যাঙ্গেলটা 112 ডিগ্রি হলে অ্যাঙ্গেল এক্স ওয়ান কত। আচ্ছা, এই চিত্রটা আমি একটু ফ্রেশ করে আঁকি সাইডেই, যদি আমি একটু ছোট করে আঁকছি। দেখেন এখানে কি বলছে, যে ও কেন্দ্র বিশিষ্ট ত্রিভুজে, বৃত্তে এ বি সি ত্রিভুজটা অন্তর্লিখিত হয়েছে। তার মানে আমার যদি কেন্দ্র হয় ও, সেখান থেকে এ বি সি তিনটার দূরত্ব কি হবে, একই হবে। কারণটা কি, কারণ তিনটাই হচ্ছে বৃত্তের উপর অবস্থিত, আর ও হচ্ছে বৃত্তের কেন্দ্র। তার মানে ও এ, ও বি, ও সি তিনটাই কি বৃত্তের ব্যাসার্ধ। এখন বলে দিচ্ছে যে অ্যাঙ্গেল ওয়াই কোনটা, এই যে অ্যাঙ্গেল ওয়াই সমান কত, 112 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এক্স এর মান কত। এখন এইটা যদি অ্যাঙ্গেল এক্স হয়, এইটাও অ্যাঙ্গেল এক্স হবে। কেন হবে, কারণ দেখেন ত্রিভুজ বিওসি, এখানে কি আছে, এখানে হচ্ছে ও বি বৃত্তের ব্যাসার্ধ, ও সিও বৃত্তের ব্যাসার্ধ। তার মানে কি দুইটা বাহু সমান, সমান বাহুর বিপরীত কোণগুলাও পরস্পর সমান। তার মানে এইটা যদি অ্যাঙ্গেল এক্স হয়, এটাও অ্যাঙ্গেল এক্স। তার মানে
অ্যাঙ্গেল ওয়াই প্লাস অ্যাঙ্গেল এক্স প্লাস অ্যাঙ্গেল এক্স সমান হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি কীভাবে পাইলাম? কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। বা অ্যাঙ্গেল ওয়াই এর মান কত দেওয়া আছে? 112 ডিগ্রি প্লাস 2 ইন্টু অ্যাঙ্গেল এক্স সমান 180 ডিগ্রি, বা 2 ইন্টু অ্যাঙ্গেল এক্স সমান হচ্ছে 180 মাইনাস 112 মানে হচ্ছে 68 ডিগ্রি। অতএব অ্যাঙ্গেল এক্স সমান হচ্ছে 34 ডিগ্রি। তার মানে অ্যাঙ্গেল এক্স মানে কত হচ্ছে? 34 ডিগ্রি। এখানে কিন্তু আপনার পিওর জিওমেট্রি, এবং এই জিওমেট্রি হচ্ছে আপনার বিভিন্ন বিষয় নিয়ে হচ্ছে কথাবার্তা আলোচনা করে আপনার হচ্ছে সলিউশনটা বের করতে হবে। 3 নাম্বারটা দেখেন, একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল যথাক্রমে 112 সেন্টিমিটার এবং 1386 বর্গ সেন্টিমিটার। বৃত্তটির বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য কত? আমরা একটু আগে বলছি বৃত্তের ব্যাস হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা। বৃত্তটির বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য মানে হচ্ছে কি করতে হবে? বৃত্তের ব্যাস ডি অথবা হচ্ছে তার ব্যাসার্ধের দ্বিগুণ টোয়াইস আর, এটা হবে হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা। তো বৃত্তের পরিধি হচ্ছে টোয়াইস পাই আর, তার মানে 2 পাই আর হচ্ছে 132, আর ক্ষেত্রফল হচ্ছে কত? পাই আর স্কোয়ার, এটা কত? 1386। অতএব আমি দুটো রেশিও করি, পাই আর স্কোয়ার ডিভাইড বাই 2 পাই আর সমান 1386 ডিভাইড বাই 132। এটা হচ্ছে আমাদের এ করলে আসে। বা এখান থেকে আমি যদি দেখি, কাটাকাটি করে দেখেন, আর বাই 2, আর বাই 2 সমান কত আসে এখানে? এখানে কাটাকাটি করলে হচ্ছে আপনি পাবেন হচ্ছে 21/2। ক্যালকুলেটর করবেন আপনারা, তাহলে এই হবে। অতএব আর ইজ ইকাল টু হচ্ছে 21, মানে বৃত্তের ব্যাসার্ধ এত, তার মানে বৃত্তের ব্যাস বা বৃহত্তমটা ডি ইজ ইকাল টু টোয়াইস আর, মানে হচ্ছে 21 ইন্টু 2 মানে হচ্ছে কত? 42। অ্যান্সারটা হবে হচ্ছে 42 সেন্টিমিটার। আশা করি আপনারা ক্যালকুলেশনটা বুঝতে পারছেন যে বৃত্তের বৃহত্তম জ্যা বলতে বোঝানো হচ্ছে বৃত্তের ব্যাস। এরপরে দেখেন, বৃত্তের পরিধির উপরে কোনো দুটি বিন্দু যোগ করলে যোজক রেখাটিকে কি বলে? যোজক রেখাটির নাম হচ্ছে জ্যা, আনলেস সেটা বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। বৃত্তের কেন্দ্র দিয়ে গেলে সেটাকে আমরা বলি হচ্ছে বৃত্তের ব্যাস। একটু খেয়াল রাখবেন। আর কেন্দ্রের যে কোনো দুইটা বিন্দু সংযোগ রেখাকে আমরা বলি বৃত্তের জ্যা। এরপরে বৃত্তের কেন্দ্রের ছেদকারী জ্যাকে কি বলে? যেটা বললাম, বৃত্তের ব্যাস। কেন্দ্রের ছেদকারী জ্যাকে বলা হয় বৃত্তের ব্যাস, এবং বৃত্তের বৃহত্তম জ্যা যদি বলি সেটাও হচ্ছে কি? বৃত্তের ব্যাস। এরপরে বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? যেহেতু আমরা বৃত্তের এরিয়া জানি হচ্ছে এ ইজ ইকাল টু হচ্ছে 1/4 ইন্টু পাই ডি স্কোয়ার, বা শুধু পাই আর স্কোয়ার। এখন ব্যাস যদি 3 গুণ বৃদ্ধি পায়, তাহলে এ প্রাইম ইজ ইকাল টু 1/4 ইন্টু পাই ইন্টু 3d হোল স্কোয়ার সমান 9 ইন্টু 1/4 ইন্টু পাই ডি স্কোয়ার। 1/4 ইন্টু পাই ডি স্কোয়ার মানে হচ্ছে 9 ইন্টু এ। তার মানে হচ্ছে কি হয়? ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? ক্ষেত্রফল 9 গুণ বৃদ্ধি পাবে। এই কোশ্চেনটা দেখেন, এটা কিন্তু মাল্টিপল টাইমস বিসিএসে এসেছে। এরপরে একটি বৃত্তের ব্যাসার্ধ যদি 8 থেকে বৃদ্ধি করে আর প্লাস এন করা হয়, তবে ক্ষেত্রফল দ্বিগুণ হয়। আর এর মান কত? তাহলে আমরা হচ্ছে দেখব যে পাই আর প্লাস এন স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? মানে ক্ষেত্রফল যেহেতু দ্বিগুণ হয়েছে, তার মানে এক উপরেরটা যদি হয় টোয়াইসে, নিচেরটা হবে এ, সব মিলে হবে হচ্ছে সব মিলে হবে হচ্ছে 2, বা আর প্লাস এন ডিভাইড বাই আর, যদি আমরা রুট ওভার করি তার মানে আসে হচ্ছে রুট ওভার 2, বা আর প্লাস এন ইজ ইকুয়াল টু 2 রুট ইন্টু আর, বা সব যদি ওই পাশে নিয়ে যাই, রুট 2 মাইনাস 1 ইন্টু আর ইজ ইকুয়াল টু এন। অতএব আর ইজ ইকুয়াল টু এন ডিভাইডেড বাই রুট ওভার 2 মাইনাস 1, তার মানে এন ডিভাইড বাই রুট 2 মাইনাস 1, এটা হচ্ছে আর এর মান। এটা কিন্তু একটু ক্রিটিক্যাল হতে পারে, সো এটা আমাদের একটু ক্যালকুলেশনটা খুব ভালোভাবে বুঝতে হবে যে কী হলো, কীভাবে হলো। সো এই জিনিসটা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। তারপর বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত? পরিধি ও ব্যাসের অনুপাত হচ্ছে 22/7। কারণ পরিধি মানে কি? পরিধি মানে হচ্ছে 2 পাই আর, আর ব্যাস মানে হচ্ছে 2 আর।
তার মানে 2πr ডিভাইডেড বাই 2r, এটা হচ্ছে পরিধির ব্যাস অনুপাত, তার মানে হচ্ছে সব মিলে আছে কত পাই, আর পায়ের মান হচ্ছে কত 22/7, এটা হচ্ছে পরিধি এবং ব্যাসের অনুপাত 22/7। এরপরে একটি চাকা 1.76 কিলোমিটার পথে যেতে 400 বার ঘোরে, চাকাটির ব্যাসার্ধ কত? 1.76 কিলোমিটার মানে হচ্ছে 1000 মিটারে হচ্ছে 1 কিলোমিটার, তার মানে 1.76 কিলোমিটার মানে এটাকে আমি লিখতে পারি হচ্ছে 1760 মিটার। এটা হচ্ছে যেতে কতবার ঘুরে, ঘুরে হচ্ছে 400 বার, তাহলে আমি বলতে পারি পরিধি, পরিধি মানে কি, বৃত্তটা মানে চাকাটা একবার ঘুরলে কতটুকু দূরত্ব অতিক্রম করলো সেটাই হচ্ছে তার পরিধি। তো পরিধি মানে 1760 মিটার যাইতে ঘুরে হচ্ছে 400 বার, তার মানে একবার ঘুরলে সে অতিক্রম করে হচ্ছে 1760 মিটার ভাগ 400 মিটার মানে এত মিটার। তার মানে অতএব 2πr সমান হচ্ছে 1760 ভাগ 400 মানে হচ্ছে এটা আসবে হচ্ছে 4.4 মিটার, বা r is equal to 4.4 divided by 2 into পাই সমান হচ্ছে 4.4 divided by 2 into 3.1416 পায়ের মান যেটা বসাই দিয়ে আমরা ক্যালকুলেশন যদি করি, ক্যালকুলেশন করলে এটা নিয়ারলি আসবে হচ্ছে 0.7 মিটার। সো এটাই হচ্ছে অপশন আছে 0.7 মিটার, তার মানে চাকাটির ব্যাসার্ধ কত 0.7 মিটার। এইবার দেখেন একটি ঘোড়ার গাড়ির সামনের চাকার পরিধি 4 মিটার, পেছনের চাকার পরিধি 5 মিটার, গাড়িটি কত পথ অতিক্রম করলে সামনের চাকা পেছনের চাকার চেয়ে 200 বার বেশি ঘুরবে? 200 বার বেশি ঘুরবে, গাড়িটি কত পথ অতিক্রম করলে সামনের চাকা পেছনের চাকার চেয়ে 200 বার বেশি ঘুরবে? আমি ধরলাম যে ডিস্টেন্সটা হচ্ছে কত x কিলোমিটার বা x মিটার, এতটুকু গেলে হচ্ছে গাড়িটাই করবে। তো আমি এই x কিলোমিটার যাওয়ার জন্য আমার পেছনের চাকার পরিধি হচ্ছে 5 মিটার, তার মানে এই x কিলোমিটার যাওয়ার জন্য পেছনের চাকা ঘুরবে কত? পেছনের চাকা ঘুরবে হচ্ছে x/5 এতবার, আর সামনের চাকা ঘুরবে কত? সামনের চাকা ঘুরবে হচ্ছে x/4 বার। তো এই যে সামনের চাকা যতবার ঘুরবে আর পিছনের চাকা যতবার ঘুরবে এদের যে ব্যবধান এটা কত? এটা হচ্ছে 200। তো বা আমি যদি x কমন নেই 1/4 মাইনাস 1/5 200, বা x কমন নিলে হচ্ছে 4×5 20, 5 - 4, বা x সমান হচ্ছে 20 × 200, নিচে হচ্ছে 1 থাকে, সব মিলে আসে হচ্ছে 4000 মিটার। 4000 মিটার মানে কত? 4 কিলোমিটার। এটাই হচ্ছে আমাদের হচ্ছে কি করবে, তার মানে গাড়িটা কত পথ অতিক্রম করলে, গাড়িটা যদি x এর মান কত 4 কিলোমিটার মানে হচ্ছে সে 4 কিলোমিটার পথ অতিক্রম করলে হচ্ছে সামনের চাকা পেছনের চাকার চেয়ে 200 বার বেশি ঘুরবে। এবার দেখেন একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘোরে, প্রতি মিনিটে 90 বার ঘোরে, তো 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরে? 1 সেকেন্ডে, তো 60 সেকেন্ডে 90 বার, অর্থাৎ 1 সেকেন্ডে 90 ভাগ 60 বার মানে হচ্ছে 1.5 বার। এখন চাকাটা প্রত্যেকবার ঘুরলে কতটুকু দূরত্ব গায়? 360 ডিগ্রি পথ অতিক্রম করে প্রত্যেকবার ঘুরলে 360 ডিগ্রি, কারণটা কি, এই যে পুরাটা মিলে আছে 360 ডিগ্রি, তাহলে 1.5 বার ঘুরলে 1.5 × 360 এত ডিগ্রি সমান সমান আসে কত? 540 ডিগ্রি। তার মানে 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে? 540 ডিগ্রি পথ অতিক্রম করবে মানে ঘুরবে। সো এইভাবে আমাদেরই করতে হবে, এটাও কিন্তু মাল্টিপল টাইমস বিসিএসে আসছে 540 ডিগ্রি, এটা খেয়াল রাখবেন। তো 13 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরত্ব অবস্থায় জ্যায়ের দৈর্ঘ্য কত? আমরা একবার শুরুতে যে প্রবলেমটা করছিলাম এটাই জাস্ট রিভার্স করছে, অ্যান্সার 24 হবে। তবে এটা কিভাবে আসলো সেটা আমি একটু দেখাই। এটা ধরেন কেন্দ্র,
এই যে হচ্ছে জ্যা ধরলাম, জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে এক্স, মানে টোয়াইস এক্স ধরলাম আর কি। তাহলে এই কেন্দ্র থেকে যে দূরত্ব এটা হচ্ছে কত, এটা হচ্ছে 5, আর বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কত 13। তাহলে এখান থেকে এইটুকুর দূরত্ব হচ্ছে এক্স। তাহলে আমি লিখবো হচ্ছে 13 স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, বা এক্স সমান হচ্ছে রুট ওভার 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার ইজ ইকুয়াল টু রুট ওভার 169 মাইনাস 25 রুট ওভার 144, মানে হচ্ছে 12। এক্স যদি 12 হয় তাহলে টোয়াইজ এক্স সমান কত, টোয়াইজ এক্স মানে হচ্ছে 24। সো অ্যান্সারটা হবে কত, 24 সেন্টিমিটার। তার মানে 5 সেন্টিমিটার দূরত্ব হচ্ছে, জ্যায়ের দৈর্ঘ্য কত হচ্ছে 24 সেন্টিমিটার। এবার দেখেন ও কেন্দ্রবিষ্ট বৃত্তে ডি এ বি জ্যায়ের মধ্যবিন্দু, মানে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তে এই যে ডি হচ্ছে এ বি জ্যায়ের একটা মধ্যবিন্দু। তাহলে অ্যাঙ্গেল ও ডিবি আমরা এটা কত হবে, এটা হবে 90 ডিগ্রি। কারণটা কি, অ্যাঙ্গেল ও ডিবি 90 ডিগ্রি কেন, কারণ বৃত্তের ব্যাস ভিন্ন অন্য কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমান্তরাল করতে পারে। এখন যেহেতু এ বি এর মধ্যবিন্দুর উপরে আমি একটা রেখা টানতেছি কেন্দ্র থেকে, সেটা কি করবে, সেটা এ বি কে সমদ্বিখণ্ডিত করছে। তার মানে ওডিটা কি করছে, এ বি এর উপরে একটা লম্ব। তার মানে অ্যাঙ্গেল ও ডিবি এর পরিমাণ হবে কত, 90 ডিগ্রি। কারণটা কি হচ্ছে, ওডি লম্ব টু এ বি। যে কোনো বৃত্তের উপরে অবস্থিত একটি বিন্দু থেকে কয়টি স্পর্শক আঁকা যেতে পারে, স্যার কোনো বৃত্তের উপর অবস্থিত একটি বিন্দু থেকে কয়টি স্পর্শক আঁকা যেতে পারে। আসলে এটা প্রশ্নটা হবে হচ্ছে কোনো বৃত্তের উপর অবস্থিত একটি বিন্দুতে কয়টি স্পর্শক আঁকা যেতে পারে। যদি বলা হয়তো একটি বিন্দুতে কয়টি স্পর্শক আঁকা যেতে পারে, তাহলে আমরা বলতাম হচ্ছে একটা। আবার যদি বলতো যে কোনো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বা কোনো বৃত্তের বাইরে অবস্থিত একটি বিন্দুতে কয়টি স্পর্শক আঁকা যেতে পারে, সেটা হয়তো হচ্ছে দুইটা। তার মানে এখানে হচ্ছে ধরেন এই যে একটা বৃত্ত, এখন আমি যদি একটা বাইরের একটা বিন্দু নেই পি, এখান থেকে আমি কি করতে পারি, আমি এখানে এই দিক বরাবর একটা স্পর্শক টানতে পারি, আবার এই বরাবর একটা স্পর্শক টানতে পারি, এই বরাবর একটা স্পর্শক টানতে পারি। বাইরের কোনো বিন্দু থেকে এখানে কি করতে পারে, দুইটা স্পর্শক টানা যায়। আবার বৃত্তের যে কোনো একটা বিন্দু যদি চিন্তা করি, বৃত্তের উপর একটা বিন্দু, সেইখানে ম্যাক্সিমাম স্পর্শক টানা যায় কয়টা, সেখানে স্পর্শক টানা যাবে হচ্ছে একটাই। সো বৃত্তের উপর অবস্থিত একটি বিন্দু থেকে না, একটি বিন্দুতে, একটি বিন্দুতে কয়টি স্পর্শক আঁকা যেতে পারে, অ্যান্সার হবে একটি। এরপরে আমরা আসি ও কেন্দ্রবিষ্ট বৃত্তে এ বি, এ বিন্দুতে স্পর্শক অ্যাঙ্গেল এ ও বি সমান 60 ডিগ্রি হলে অ্যাঙ্গেল এ বি ও সমান কত। এটা অ্যান্সারটা কি হবে, আমি এটা বলে খুব ইজিলি দেখাই দিই। দেখেন ও কেন্দ্রবিষ্ট একটি বৃত্তে এ বি, এ বিন্দুতে স্পর্শক, মানে ও কেন্দ্রবিষ্ট একটি বৃত্তে এ বি, এই যে হচ্ছে ধরেন যে বাইরে একটা স্পর্শক থেকে এখানে টানলাম এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। তা বলছে যে এ বি একটা স্পর্শক, অ্যাঙ্গেল এ ও বি মানে হচ্ছে আমি হচ্ছে কেন্দ্রের সাথে যেটা করি, অ্যাঙ্গেল এ ও বি এটা হচ্ছে কত 60 ডিগ্রি। তাহলে বলছে অ্যাঙ্গেল এ বি ও, মানে এটা এই অ্যাঙ্গেলটা ইজ ইকুয়াল টু ওয়াট। এখন দেখেন স্পর্শক আর হচ্ছে ওই বিন্দুতে অঙ্কিত ব্যাসার্ধ, এদের ভিতরে অ্যাঙ্গেলটা কত 90 ডিগ্রি। ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো 90 ডিগ্রি আর হচ্ছে 60 ডিগ্রি, বাকি দুইটা পাইলাম। তার মানে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি মানে হচ্ছে কত হবে 30 ডিগ্রি। সো এই অ্যাঙ্গেল এ বি ও সমান হবে কত 30 ডিগ্রি। তো এগুলোর চেষ্টা করুন একটু চিত্র আঁকার জন্য, চিত্র আঁকলে দেখুন এগুলো খুব সিম্পল হয়ে গেছে। তাহলে ও এ বি সি বৃত্তের কেন্দ্র, ও এ সমান 3 সেন্টিমিটার, মানে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কত 3 সেন্টিমিটার। এটি এবং বিটি উভয়ে বৃত্তের দুটি স্পর্শক, এটি প্লাস বিটি সমান 8 সেন্টিমিটার, ওটি সমান কত। খুব সিম্পল অঙ্ক, যদি আপনি চিত্রটা একটু ভিজুয়ালাইজ করতে পারেন। এই যে ও কেন্দ্র, ও হচ্ছে এ বি সি ত্রিভুজের একটাই, তো বাইরের একটা বিন্দু টি, টি হচ্ছে থেকে এখানে
এ, আর এখানে হচ্ছে দিলাম হচ্ছে বি। তো কি বলছে দেখেন, বৃত্তের কোনো বাইরের কোনো বিন্দু থেকে প্রত্যেকটা স্পর্শক কিন্তু কি হবে, একই দূরত্বে অবস্থিত হবে। মানে আমি এই বিন্দু থেকে দুইটা স্পর্শক আঁকছি, দুইজনই কি করবে, একই ডিস্টেন্স মেনটেন করবে। তার মানে এটি সমান বিটি। তো এটি প্লাস বিটি সমান হবে কত, 2AT সমান হচ্ছে 8। অতএব এটি সমান হচ্ছে কত, 4। তার মানে আমি এখান থেকে এটুক এটুক বলবো হচ্ছে 4। আবার ও এ মানে হচ্ছে বৃত্তের এটা হচ্ছে কত, 3। এখন তাহলে বলছে যে ওটি এর দৈর্ঘ্য কত। এখানে দেখেন এই অ্যাঙ্গেলটা তো 90 ডিগ্রি। এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে কি এটা একটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের অতিভুজ কি হচ্ছে, অতিভুজটা হচ্ছে সমকোণের বিপরীত যে বাহুটা আছে সেটা। তার মানে অতিভুজটা হচ্ছে কত, ওটি। তার মানে আমি এখানে লিখবো হচ্ছে ওটি স্কোয়ার ইজ ইকাল টু এটি স্কোয়ার প্লাস ও এ স্কোয়ার। মানে এখান থেকে লিখতে পারি ওটি সমান হচ্ছে রুট ওভার এটি মানে কত, এটি মানে হচ্ছে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মানে রুট ওভার 16 প্লাস 9 সমান রুট ওভার 25 ইজ ইকাল টু 5। তার মানে ওটি এর দৈর্ঘ্য কত হচ্ছে, ওটি এর দৈর্ঘ্য হচ্ছে 5। সো অ্যান্সার হবে হচ্ছে 5 সেন্টিমিটার। এরপরে দেখেন এ ও বি কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত ও বিন্দুতে বহিস্থভাবে স্পর্শ করে, অ্যাঙ্গেল এ ও বি সমান কত। এটাও আমাদের থিওরেম থেকে। এই যে এ একটা, বি আর একটা, সরি ধরলাম যে এ ও বি কেন্দ্র বিশিষ্ট, এই হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, বহিস্থভাবে ও বিন্দুতে স্পর্শ করছে মানে কত, এই যে ও বিন্দুতে। তো আমরা পড়ছিলাম কি যে দুটা বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ করে তাহলে ওই দুটা বৃত্তের কেন্দ্র এবং তাদের স্পর্শ বিন্দু তিনটা কি হবে, সমরেখ হবে। তো তিনটা যদি সমরেখ হয় তাহলে অ্যাঙ্গেল এ ও বি এই পুরোটা মিলে কত হবে, সমরেখ হলে 180 ডিগ্রি বা এক সরল কোণ। সো এটাই হবে হচ্ছে অ্যাঙ্গেল 180 ডিগ্রি। এ ও বি সমান হচ্ছে 180 ডিগ্রি। এরপরে দেখেন এই যে এই ধরনের অঙ্কগুলা, এটা করার ক্ষেত্রে আমাদের বৃত্তের কেন্দ্র বা হচ্ছে কার্টেসিয়ান স্থানাঙ্ক যেগুলো আছে, কার্টেসিয়ান স্থানাঙ্কের বৃত্তের সমীকরণটা কিভাবে প্রকাশ করা হয় আমাদের সেটা জানতে হবে। এটা হচ্ছে যে এ কমা বি বৃত্তের কেন্দ্র এবং আর বৃত্তের ব্যাসার্ধ হলে বৃত্তের সমীকরণ কি হবে, এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকাল টু আর স্কোয়ার। তো সেটা অনুযায়ী আমরা যদি দেখি এখানে এটাকে আমরা লিখতে পারি এক্স মাইনাস 4 স্কোয়ার প্লাস, সরি এটা হবে হচ্ছে ওয়াই, ওয়াই মাইনাস মাইনাস 3 হোল স্কোয়ার ইজ ইকাল টু 10 স্কোয়ার। মানে বৃত্তের কেন্দ্র হবে হচ্ছে 4, -3 আর ব্যাসার্ধ হবে হচ্ছে কত, 10। তার মানে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্কটা কত হবে, 4, -3। এরপর আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধবৃত্তের মধ্যে অন্তর্লিখিত করা যায় এরূপ সর্ববৃহৎ ত্রিভুজের ক্ষেত্রফল কত। সর্ববৃহৎ ত্রিভুজের ক্ষেত্রফল কত। তো আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধবৃত্তের মধ্যে, মানে আমি যদি একটা অর্ধবৃত্ত চিন্তা করি এরকম, বললাম তার ব্যাসার্ধ হচ্ছে আর, তো এর ভিতরে একটা ত্রিভুজ অন্তর্লিখিত করব কিরকম, ধরেন যে সবচেয়ে বড় ত্রিভুজ হইতে পারে এইরকম। এই একটা ত্রিভুজ যদি অন্তর্লিখিত করা যায় এরূপ সর্ববৃহৎ ত্রিভুজের ক্ষেত্রফল কত। তো দেখেন ত্রিভুজের এটার হচ্ছে
আমি যদি চিন্তা করি এই ত্রিভুজের ভূমি কত, এখানে হচ্ছে এটুক হচ্ছে আর, আবার এটুকু হচ্ছে আর, তার মানে ভূমি হচ্ছে 2r, আবার উচ্চতা কি, উচ্চতাও হচ্ছে কি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর। তো তার মানে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু, ক্ষেত্রফল এ সমান হচ্ছে হাফ ইন্টু আর ইন্টু 2r, মানে হচ্ছে কত, শুধু আর স্কোয়ার। এটা হচ্ছে সর্ববৃহৎ ত্রিভুজের ক্ষেত্রফল। সর্ববৃহৎ ত্রিভুজ কোনটা হবে, যেটার ক্ষেত্রে হচ্ছে ত্রিভুজের উচ্চতাটা হবে হচ্ছে কত, আর এর সমান। এছাড়া আপনি এদিকে আনেন এদিকে আনেন, যেদিকে করেন সেই ত্রিভুজের ক্ষেত্রফলটা কিন্তু এর থেকে ছোটই হবে। এরপর দেখেন 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত। এইটা খুব গুরুত্বপূর্ণ। ধরেন এই যে ধরলাম যে এটা একটা বর্গক্ষেত্র এ বি সি ডি, তো এটা হচ্ছে তার কেন্দ্র, এটা হচ্ছে ও, তো এটা হচ্ছে 7, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 7। তার মানে কর্ণের দৈর্ঘ্য কত, কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 14। সো কর্ণের দৈর্ঘ্য যদি হয় 14, তাহলে বাহু হবে হচ্ছে 14/√2, বর্গক্ষেত্রের বাহু সমান 7√2। এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য। তাহলে ক্ষেত্রফল সমান কত, এরিয়া সমান 7√2 হোল স্কোয়ার। তো সব মিলে আসে হচ্ছে তাহলে 98। তো তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, 98 বর্গ সেন্টিমিটার হবে। এইভাবে হচ্ছে আমাদের এইগুলা করতে হবে। এরপর দেখেন 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের অন্তস্থ একটি বর্গক্ষেত্রের 4টি বাহু এবং বাহু দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফলের কত বর্গ সেন্টিমিটার। মানে বর্গক্ষেত্রের 4টি বাহু এবং বাহু দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। তো এখানে বলছে হচ্ছে 2 সেন্টিমিটার, তার মানে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার। আচ্ছা, বৃত্তের ক্ষেত্রফল আগে চিন্তা করি। বৃত্তের ক্ষেত্রফলটা কি হবে, বৃত্তের ক্ষেত্রফল a = পাই আর স্কোয়ার সমান হচ্ছে পাই ইন্টু 2 স্কোয়ার, মানে হচ্ছে 4 পাই। এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। এবার দেখেন বর্গের কর্ণ 4, তার মানে বাহু সমান হচ্ছে 4/√2, মানে হচ্ছে 2√2। অতএব ক্ষেত্রফল সমান 2√2 হোল স্কোয়ার, সব মিলে আসে হচ্ছে কত, 8। তা এখন যেটা বলছে যে বর্গক্ষেত্রের 4টি বাহু এবং বাহু দ্বারা, আসলে বাহু না, এটা হবে হচ্ছে বৃত্ত দ্বারা। তো বর্গক্ষেত্রের 4টি বাহু এবং বৃত্ত দ্বারা মানে কি, এই যে অংশটা, তারপরে এই যে অংশটা, তারপরে এই যে অংশটা, এরপরে এই যে অংশটা, এই 4টা মানে এই অংশগুলার হচ্ছে কতটুকু আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল কত। তার মানে সেই ক্ষেত্রফলটা হবে হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল মাইনাস বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তার মানে এটা হবে হচ্ছে 4 পাই মাইনাস 8। অ্যান্সার হচ্ছে কত, 4 পাই মাইনাস 8। এটা হচ্ছে এই 4টা মানে বর্গক্ষেত্রের 4টি বাহু এবং বৃত্ত দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই মাইনাস 8। এরপরে দেখি এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, অ্যাঙ্গেল এ এবং অ্যাঙ্গেল সি সমান হচ্ছে 180 ডিগ্রি, অ্যাঙ্গেল ডি = ওয়াট। তো বলছে অ্যাঙ্গেল এ এবং অ্যাঙ্গেল সি এই দুটার সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, মানে আমরা বলছিলাম কি বৃত্তের অন্তর্লিখিত বিপরীত বাহু দুটার সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে বলছে অ্যাঙ্গেল ডি = ওয়াট। আসলে এখানে
অ্যান্সারটা আপনার যেহেতু কিছু দেওয়া নেই, আপনি 90 ডিগ্রি দিবেন, কিন্তু আসলে এখানে সে ডাটা ইনঅ্যাডিকুয়েট। এখানে আসলে আমি এটা বলতে পারি না যে এটা 90 ডিগ্রি হবে। আমার এটা মূলত এরপরে যেটা হবে যে অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল ডি সমান হবে হচ্ছে 180 ডিগ্রি। এখন এটা এইরকমও হইতে পারে অ্যাঙ্গেল বি এর পরিমাণ 100 ডিগ্রি, অ্যাঙ্গেল ডি এর পরিমাণ 80 ডিগ্রি, আবার অ্যাঙ্গেল বি এর পরিমাণ 90 ডিগ্রি, অ্যাঙ্গেল ডি এর পরিমাণ 90 ডিগ্রি। সো এটা অনেক কিছুই হইতে পারে, এটা আমি এখানে সরাসরি 90 ডিগ্রি বলবো না। আচ্ছা, একটি পঞ্চভুজের সমষ্টি কত? একটি পঞ্চভুজের সমষ্টি হচ্ছে 540 ডিগ্রি বা 6 সমকোণ। তা আমরা সেটা কিভাবে বুঝবো? দেখেন, এস ইজ ইকাল টু এন মাইনাস টু ইন্টু 180 ডিগ্রি, মানে টোটাল কোণের পরিমাণ কত হবে? এন হচ্ছে কি নাম্বার অফ বাহু, পঞ্চভুজ মানে বাহু হচ্ছে 5টা, তার মানে 5 মাইনাস টু ইন্টু হচ্ছে 180 ডিগ্রি সমান 3 ইন্টু 180 ডিগ্রি, মানে হচ্ছে কত? 540 ডিগ্রি। 540 ডিগ্রি মানে কত? 6 সমকোণ। তার মানে অ্যান্সারটা হবে হচ্ছে 6 সমকোণ। এরপরে সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ 135 ডিগ্রি, এর বাহুর সংখ্যা কত? এর বাহুর সংখ্যা হবে হচ্ছে 8। সেটা কিভাবে? দেখেন, ধরলাম যে বাহুর সংখ্যা হচ্ছে n, তাহলে তার মোট পরিমাণ কত হবে? n ইন্টু 135 ডিগ্রি সমান হচ্ছে n মাইনাস টু ইন্টু 180 ডিগ্রি, বা 135n ইজ ইকাল টু 180n মাইনাস 360 ডিগ্রি, বা 180n মাইনাস 135n ইজ ইকাল টু 360, বা 45n ইজ ইকাল টু 360। অতএব n ইজ ইকাল টু 360 ভাগ 45 ইজ ইকাল টু 8। সো আমার হচ্ছে অ্যান্সারটা হবে হচ্ছে 8, এর বাহুর সংখ্যা হবে 8টি। এরপর দেখেন, সুষম ষড়ভুজ একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণের পরিমাণ কত ডিগ্রি? তো সুষম ষড়ভুজ যেহেতু বলছে, তো ষড়ভুজের ক্ষেত্রে সুষম মানে কি? সুষম মানে হচ্ছে 6টা কোণই সমান এবং তাদের ভিতরের যে অ্যাঙ্গেলগুলো সবগুলোই একই। তা আমি দেখি এস ইজ ইকাল টু 6 মাইনাস টু ইন্টু 180 ডিগ্রি, তো সব মিলে আসে হচ্ছে 720, মানে 6টা বাহুর মানে মোট অ্যাঙ্গেল 720, তার মানে প্রত্যেকটার ভিতরে আছে কত? 720 ভাগ 6 মানে হচ্ছে 120 ডিগ্রি। তো 120 ডিগ্রি যদি থাকে মানে হচ্ছে আমি এই একটা ইসে এখন প্রত্যেকটা কত? 120 ডিগ্রি, এই যে সবগুলো হচ্ছে 120 ডিগ্রি। এখন আমি যদি কোনো একটাকে এক্সটেন্ড করি তাহলে এই যে অ্যাঙ্গেলটা এটা হবে কত? টোটালটা তো 180 ডিগ্রি, এটা 120 হলে এটা কত হবে? 60 ডিগ্রি। তার মানে অ্যান্সারটা হবে কত? 60 ডিগ্রি। বহিস্থ কোণের পরিমাণ হবে 60 ডিগ্রি। এরপরে একটি সুষম বহুভুজের বহিস্থ কোণের পরিমাণ এত হলে বাহুর সংখ্যা কত? এটা হচ্ছে বহিস্থ কোণের পরিমাণ 102, তাহলে অন্তস্থ কোণের পরিমাণ সমান কত? 180 মাইনাস 72 ডিগ্রি, মানে হচ্ছে 108 ডিগ্রি। তাহলে আমার যদি বাহুর সংখ্যা হয় n, তাহলে 108n ইজ ইকুয়াল টু 180n মাইনাস 360, যে এস ইজ ইকুয়াল টু n মাইনাস টু ইন্টু 180, বা 180 মাইনাস 108n, একটু সংক্ষেপে করলাম 360, বা n ইজ ইকুয়াল টু 360 ভাগ 108 মাইনাস 80 মানে 72, সব মিলে আসে হচ্ছে অ্যান্সার 5। তাহলে বাহুর সংখ্যা হবে কত? 5টি। এটা হচ্ছে আমাদের এটা যে হলে বাহুর সংখ্যা কত? বাহুর সংখ্যা 5। এরপর দেখেন, বৃত্তাকার একটি পুকুরের ব্যাস 100 গজ, পুকুরের পাড়ে 2 গজ চওড়া ঘাসে একটি পথ আছে, ঘাসের পথটির ক্ষেত্রফল কত বর্গ গজ? এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে চিত্র চিন্তা করাটা খুব জরুরি। এই যে একটা বৃত্তাকার পুকুর, এর চারিদিকে কি করছে? 2 মিটার চওড়া হচ্ছে একটা পথ আছে। তো বলছে ধরেন এই যে হচ্ছে পুকুরের ব্যাস হচ্ছে 100 গজ, আর এইখানে হচ্ছে 2 গজ 2 গজ হচ্ছে কি আছে? রাস্তা আছে। তার মানে রাস্তা ছাড়া, মানে এই যে হচ্ছে যদি রাস্তা হয়, তাহলে রাস্তা সহ ব্যাস কত?
100 প্লাস 2 ইন্টু 2, কারণ দুই দিকে হচ্ছে 2 গজ 2 গজ আছে, সমান 104। আর রাস্তা বাদে শুধু পুকুরের ব্যাস হচ্ছে 100 গজ। তার মানে পুকুরের ক্ষেত্রফল এরিয়া সমান কত, পাই মানে 1/4 পাই ডি স্কোয়ার, মানে হচ্ছে 1/4 পাই 100 স্কোয়ার। আর রাস্তা সহ ক্ষেত্রফল কত, এ প্রাইম সমান 1/4 পাই 104 স্কোয়ার। তো তাহলে বলছে যে পথটির ক্ষেত্রফল মানে রাস্তার ক্ষেত্রফল কত, রাস্তার ক্ষেত্রফল is equal to a prime minus a সমান 1/4 ইন্টু পাই ইন্টু 104 স্কোয়ার মাইনাস 100 স্কোয়ার। তো করলে যত আসে ততই, আমরা একটু দেখি। এত ইন্টু কত আসে 640, 640 কত আসছে বর্গ গজ, বা এটাকে যদি আমি না ভাঙাই তাহলে এটা আসে হচ্ছে সমান 1/4 ইন্টু পাই ইন্টু 816, মানে হচ্ছে 204 পাই। সো অ্যান্সারটা হবে হচ্ছে 204 পাই। এরপর দুইটি বৃত্ত পরস্পর স্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয় ও স্পর্শবিন্দুর সংযোজন রেখা কেমন হবে। তাদের কেন্দ্রদ্বয় এবং স্পর্শবিন্দুর সংযোগ রেখা কি হবে, তারা হবে হচ্ছে পরস্পর স্পর্শ কেন্দ্রদ্বয় স্পর্শবিন্দুর সমরেখা হয়, সমরেখা হলে তারা কি হবে, তারা হবে সরল রেখা হবে। তো এটা হচ্ছে এটা। এরপরে কোনো বৃত্তের তিনটি সমান যায় একই বিন্দুতে ছেদ করলে ওই বিন্দুটি কি হবে, ওই বিন্দুটা হবে বৃত্তের কেন্দ্র। কারণ বৃত্তের সমান সমান তিনটা যে একই বিন্দুতে গেছে মানে কি, তার মানে হচ্ছে তারা হচ্ছে সবগুলো বৃত্তের কেন্দ্র দিয়ে গেছে। এছাড়া হচ্ছে তিনটা যায় একসাথে এক ঈদে ছেদ করতে পারে না, একই বিন্দুতে ছেদ করতে। তার মানে হচ্ছে ওই বিন্দুটা হবে হচ্ছে কেন্দ্রে অবস্থিত হবে। এরপরে হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল 18 পাই একক হলে বৃত্তের পরিধি কত। সো ক্ষেত্রফল মানে কি, পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 18 পাই, বা হচ্ছে কত আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 18। অতএব আর সমান হচ্ছে √18, √18 করলে এটা আসে হচ্ছে 3√2। তাহলে বৃত্তের পরিধি কত, পরিধি হচ্ছে 2 পাই আর সমান হচ্ছে 2 ইন্টু পাই ইন্টু 3√2। তার মানে হচ্ছে এখান থেকে আমি বলতে পারি হচ্ছে 6√2 ইন্টু পাই, সো বা 6 পাই √2, 6 পাই √2। এরপরে যে বৃত্তের ব্যাস 14 মিটার তার ক্ষেত্রফল আসন্ন বর্গ, এটা আপনারা হোমওয়ার্ক করবেন। ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ বের করবেন, ব্যাসার্ধ বের করে পাই আর স্কোয়ার করবেন, অথবা ব্যাসটাকে সরাসরি 1/4 ইন্টু পাই ডি স্কোয়ার এটা দিয়ে করবেন। এরপরে দেখেন ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তের এ বি সি ডি যে দুটি বৃত্তের অভ্যন্তর অবস্থা কোনো বৃত্তের সমকোণে মিলিত হলে অ্যাঙ্গেল এওডি এবং অ্যাঙ্গেল বিওসি সমান কত। এটা হবে, এটা একটু দেখাই। এই যে হচ্ছে ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তের, ধরেন এই যে এ বি যে সি ডি যে, অভ্যন্তরে ধরলাম যে ই বিন্দুতে মিলিত হলো, আর এই যে হচ্ছে ও কেন্দ্রবিশিষ্ট। তাহলে বলছে অ্যাঙ্গেল এ ও ডি আর বিওসি সমান কত হবে। সো এখন দেখেন এখানে দুই রকমের একটি আছে, সেটা হচ্ছে যে এখানে যদি আমি চিন্তা করতাম যে এই ধরেন যে একটাই আঁকলাম এখানে, তাহলে অ্যাঙ্গেল সি এ বি এটা হচ্ছে কি, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, আর অ্যাঙ্গেল
সিওবি হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তার মানে অ্যাঙ্গেল সিএবি এর চাইতে অ্যাঙ্গেল সিওবিটা কি হতো, ডাবল হতো। আবার একইভাবে আমি যদি দেখতাম এখানে এ ডিসিএ এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, আর এওডি এটা হচ্ছে কি হতো, কেন্দ্রস্থ কোণ। তো কেন্দ্রস্থ কোণটা কি হতো, বৃত্তস্থ কোণের চাইতে ডাবল হইতো। তা আমি সবগুলো যদি, যেহেতু বলছে যে কোনো যদি সমকোণে মিলিত হয়, তার মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, তার মানে এই কোণ আর এই কোণ মিলে হচ্ছে সমষ্টি কত, 90 ডিগ্রি। এই কোণে এই কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, তাহলে অ্যাঙ্গেল বিওসি প্লাস অ্যাঙ্গেল এওডি এই দুইটা সমষ্টি কত হবে, এই কোণ আর এই কোণের সমষ্টির ডাবল। তার মানে এই দুইটা কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি, তার মানে এই কেন্দ্রস্থ দুইটা কোণের সমষ্টি কত হবে, 180 ডিগ্রি। এইভাবে হচ্ছে আমাদের প্রবলেমগুলো করতে হবে। আচ্ছা, কোনো ভিতরে পই দিয়ে এত হলে তার ব্যাস করতে, এগুলো খুব সিম্পল অঙ্ক, এগুলো হচ্ছে আপনার হোমওয়ার্ক থাকবে। এরপরে একটি বৃত্তাকার পার্কের ব্যাস এত, পাই এত হলে পার্কটি পরিধির দৈর্ঘ্য কত, এটাও খুব সিম্পল, এটা আপনি বাসায় করবেন। এরপরে পরস্পরকে স্পর্শ করছে এবং তিনটি বৃত্তের কেন্দ্র পি কিউ আর এবং পি কিউ ইজকাল টু এ, কিউ আর ইজকাল টু বি এবং আর পি ইজকাল টু সি হলে পি কেন্দ্রিক বৃত্তের ব্যাস কত হবে। সো পরস্পরকে স্পর্শ করেছে এরকম ধরলাম এই যে পি কিউ আর। এখন বলছে যে পি কিউ আর, তো পি কেন্দ্রিক, এখন কি বলছে, পি কিউ মানে এই যে পি আর কিউ এর ভিতরে এটা হচ্ছে কত, এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে এ, আবার কিউ আর এইটুকুর ভিতর দৈর্ঘ্য হচ্ছে কত, বি, আর হচ্ছে আর পি এটুকুর দৈর্ঘ্য হচ্ছে কত, সি হলে পি কেন্দ্রিক বৃত্তের ব্যাস হবে কত। পি কেন্দ্রিক বৃত্তের ব্যাস কত হবে দেখেন, এখানে আমরা কিভাবে পেতে পারি, পি কেন্দ্রিক বৃত্তে আমার এখানে এখানে কি আছে, এখানে দুইটা ব্যাস আছে, এখানে ব্যাসার্ধ আছে, এখানে ব্যাসার্ধ আছে কিসের কিসের আছে, পি এর আছে এবং কিউ এর আছে। তার মানে এটা হচ্ছে এ, এখানে হচ্ছে পি এবং কিউ এর ব্যাসার্ধ আছে। আবার এই সি, এখানে কি আছে, এখানে পি এবং আর এর ব্যাসার্ধ আছে। এখানে কি কি বাড়তি আছে, বাড়তি আছে হচ্ছে কিউ এর ব্যাসার্ধ আর আর এর ব্যাসার্ধ। কিউ এর ব্যাসার্ধ এবং আর এর ব্যাসার্ধ আছে কিসের ভিতরে, বি এর ভিতরে। তার মানে এ এবং সি এর থেকে যদি আমি বি বাদ দিয়ে দিই, তাহলে আমি কি করছি, পি এর দুইটা ব্যাসার্ধ পাচ্ছি, তার মানে হচ্ছে পি এর একটা ব্যাস পাচ্ছি। তার মানে অ্যান্সারটা হবে হচ্ছে এ প্লাস সি মাইনাস বি, মানে হচ্ছে সি প্লাস এ মাইনাস বি। সো এখানে চিত্র দেখে আপনার চিন্তা করতে হবে যে কোনটার সাথে কোনটা ই করে কোনটা বিয়োগ করলে আমি পি কেন্দ্রিক বৃত্তের ব্যাস পাবো। এরপরে একই সরলরেখা অবস্থা তিনটি বিন্দুর মধ্য দিয়ে কয়টি বৃত্ত আঁকা যাবে। অ্যান্সার হচ্ছে দুইটা। কিভাবে, আমরা বলছিলাম কি যে বৃত্তের দুইটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে তাদের কেন্দ্র এবং স্পর্শ বিন্দু, তিনটা বিন্দু কি হবে, সমরেখ হবে। তা আপনি যদি এই যে এখানে ধরেন যে এই যে একটা মানে দুইটা বৃত্তর হচ্ছে অংশ, এরা যদি পরস্পরকে এখানে স্পর্শ করে, তাহলে এদের কেন্দ্র আবার স্পর্শ বিন্দু এগুলা কি হবে, সমরেখ হবে। তার মানে একই সরলরেখা হচ্ছে তিনটা বিন্দুর মধ্যে কয়টা বৃত্ত আঁকা যাবে, দুইটা বৃত্ত আঁকা যাবে। তো এরপরে আমরা দেখি আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত এবং বি ভূমিবিষ্ট আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হলে আয়তক্ষেত্রের উচ্চতা কত। তো আয়তক্ষেত্রের উচ্চতা কত ধরলাম, আয়তক্ষেত্রের উচ্চতা হচ্ছে এইচ, আয়তক্ষেত্রের উচ্চতা ধরলাম এইচ। তাহলে আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত কত, আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। আর এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, মানে ভূমি ইন্টু উচ্চতা, তার মানে কত হবে বি ইন্টু এইচ। তার মানে আমি এখান থেকে বলতে পারি পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু বি এইচ, বা এইচ ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার বাই বি। এটা হচ্ছে আয়তক্ষেত্রের উচ্চতা, পাই আর স্কোয়ার বাই বি। অ্যান্সারটা হচ্ছে ক।
এরপরে দেখেন সুষম পঞ্চভুজের প্রতিটি অন্তস্থ কোণের পরিমাণ কত, 108 ডিগ্রি, যেটা আমরা নির্ণয় করেছি আমরা এর আগে। এরপর কোনো বৃত্তের কেন্দ্র ও এপিবি তিনটি পরিধিস্থ বিন্দু এবং অ্যাঙ্গেল এপিবি সমান 90 ডিগ্রি হলে অ্যাঙ্গেল ওএবি এর পরিমাণ কত। আচ্ছা, এটা অর্ধবৃত্তস্থ কোণের থিওরি। কেন্দ্র ও, এ পি বি, তো বলছে যে অ্যাঙ্গেল এ পি বি সমান কত, 90 ডিগ্রি। কোনো একটা পরিধি পরিধিস্থ বা বৃত্তস্থ কোনো কোণের পরিমাণ 90 ডিগ্রি হলে সেটা কি হয়, সেটা অর্ধবৃত্তস্থ কোণ হয়। তার মানে এটার পরিমাণ 90 ডিগ্রি মানে কি, এ বি বৃত্তের ব্যাস। তো তাহলে বলছে অ্যাঙ্গেল এ ও বি মানে কি, মানে বৃত্তের কেন্দ্র আর পরিধির উপর দুটা বিন্দু এ আর বি তিনটে কি সমরেখ, মানে এই কেন্দ্রস্থ কোণের পরিমাণ কি হবে, বৃত্তস্থ কোণের দ্বিগুণ, মানে এটা হবে 180 ডিগ্রি। সো অ্যান্সার হবে 180 ডিগ্রি। এটাকে আপনি অন্যভাবে চিন্তা করলে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণের পরিমাণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তো এটা যদি হয় বৃত্তস্থ কোণ, তার মানে কেন্দ্রস্থ কোণ কত হবে, তার দ্বিগুণ, মানে 90 ইন্টু 2, 180 ডিগ্রি। এরপরে দেখেন 2 মিটার দীর্ঘ একটি তারকে এমনভাবে দুটুকরো করা হলো যাতে একটি বর্গক্ষেত্রের একটি বৃত্ত এমনভাবে বানানো যায় যে বৃত্তটির বর্গক্ষেত্রটির 4টি কোণা দিয়ে অতিক্রম করে। বৃত্তটির ব্যাসার্ধ কত। তার মানে চিত্রটা যদি আমরা দেখি, ধরলাম এটা যদি হয় বর্গক্ষেত্র, মানে বৃত্তের ব্যাসার্ধ যদি হয় আর, তাহলে বৃত্তের পরিধি কত, টোয়াইস পাই আর। আর বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য হবে r√2। কারণটাকে মানে তার কর্ণ হবে টোয়াইস আর, তাহলে তার এক বাহু হবে টোয়াইস আর ডিভাইড বাই √2, মানে r√2। তার মানে বৃত্তের পরিধি এবং বৃত্তটি বর্গক্ষেত্রের 4টি কোণা দিয়ে অতিক্রম করে, মানে এটাই। তার মানে টোয়াইস পাই আর প্লাস বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে, 4 ইন্টু আর সমান কত হবে, 2 মিটার বা 200 সেন্টিমিটার, বা সরি 4 ইন্টু r√2, বা 2 পাই আর, 2 পাই প্লাস 4√2 ইন্টু আর ইজ ইকুয়াল টু 200, বা আর ইজ ইকুয়াল টু 200 ডিভাইড বাই 2 পাই প্লাস 4√2। তাহলে আমরা আবার দেখি তো কত আসে এতে, সমান প্লাস সরি সেটা হচ্ছে না। সরি, সো অ্যারাউন্ড আসে 16। সো বৃত্তের ব্যাসার্ধ আসে অ্যারাউন্ড 16.75-এর মতো। এইগুলা আমাদের করতে হবে। এটা নির্ণয় কোনটি বৃত্তের সমীকরণ, এইটা বৃত্তের সমীকরণ, x² + y² = 16। বৃত্তের সমীকরণ কীভাবে বুঝবেন, x এবং y উভয়ের সর্বোচ্চ ঘাত হবে 2, মানে স্কোয়ার থাকবে, এবং x² এর সহগ এবং y² এর সহগ, এই সহগ দুটা সমান হবে। আর এখানে x ইন্টু ওয়াই এরকম কোনো পদ থাকতে পারবে না, x ইন্টু ওয়াই কোনো পদ থাকতে পারবে না। x² সহগ y² সহগ সমান হবে বা সমান হওয়ার ট্রাই করবে, আর xy সম্বলিত কোনো পদ থাকতে পারবে না। এবং এদের দুজনের ঘাত কত হবে, 2।
আচ্ছা, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ পরিস্থ কোণের কত গুণ? কেন্দ্রস্থ কোণ পরিস্থ কোণের দ্বিগুণ। এটা আমরা থিওরিম দেখলাম। আবার 56 ফুট ব্যাসের বৃত্তাকার ক্ষেত্রক হয়ে একই ক্ষেত্রফলের একটি বর্গক্ষেত্র করলে বর্গক্ষেত্রের যে কোনো একদিকের দৈর্ঘ্য কত হবে? মানে এটা হচ্ছে যদি ব্যাস যেহেতু বলছে, তার মানে 1/4 ইন্টু পাই ডি স্কোয়ার। ডি স্কোয়ার মানে কত? 56 স্কোয়ার। এটা সমান কত হবে? একটা বর্গক্ষেত্র যদি করি, বর্গক্ষেত্রর এরিয়া মানে একদিকের দৈর্ঘ্য যদি হয় হচ্ছে এ, তাহলে তার এরিয়া হবে এ স্কোয়ার, বা এ ইজ ইকাল টু রুট ওভার পাই মানে কত? 3.1416 ইন্টু 56 স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে 4। সব মিলে আমরা দেখব কত আসে। সমান হচ্ছে 49.62, মানে 49.6। এরপরে আমরা দেখি এ বি সি ডি বৃত্তে এ বি এবং দুইটি সমান পরস্পর পি বিন্দু ছেদ করলে কোনটি সত্য? এ বি এবং সি ডি দুইটি সমান যায়, তাহলে পি এ সমান হবে পিসি অথবা পিবি সমান হবে পিডি। তার মানে পি এ সমান পিবি এটা ঠিক না, পিসি সমান পিডি এটাও ঠিক না, পিবি সমান পিডি এটা ঠিক। ঠিক আছে, সো এটা কোনটি সত্য হবে? পিবি সমান পিডি। এরপর আমাদের দুঃখিত, আমাদের বৃত্তীয় যত প্রবলেমগুলো ছিল প্রবলেমগুলো কিন্তু আমাদের শেষ হয়ে গেছে। এখন আমরা দেখবো হচ্ছে ত্রিকোণমিতি। সো ত্রিকোণমিতি দেখার ক্ষেত্রে আমরা প্রথমেই একজন গণিতবিদ পিথাগোরাসের কাছে হচ্ছে শরণাপন্ন হব, কারণ পিথাগোরাস সমকোণী ত্রিভুজ সংক্রান্ত একটা যুগান্তকারী উপপাদ্য দিয়েছিল, যে সমকোণের উল্টা পাশে যেটা থাকে সেটা হচ্ছে অতিভুজ। আর এই অতিভুজ সংলগ্ন আমি যদি একটা কোণ নেই, ধরলাম এটা হচ্ছে থিটা, তাহলে অতিভুজ আর অন্য যে বাহুর সাথে হচ্ছে এই কোণটা অবস্থিত সেটাকে বলা হচ্ছে ভূমি। আর এই কোণের বিপরীত পাশে যেটা থাকে সেটাকে বলা হচ্ছে লম্ব। তো আমরা এখান থেকে দেখছিলাম অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতির সূত্র, আবার পিথাগোরাসের উপপাদ্য। তো আমাদের এখানে আসলে ত্রিকোণমিতিতে আমাদের এই জিনিসটা লাগবে। এখন আমি কেন এই চিত্রটা আঁকলাম দেখেন, আমি কিন্তু অ্যাঙ্গেল এটা বলছি বলে এটা ভূমি। আপনার কখনোই চিত্রে বা কোণের ক্ষেত্রে চিন্তা করবেন না যে ভাই এটা তো নিচের দিকে আসছে মানে এটাই অ্যাঙ্গেল। নো, আপনাকে যদি আমি এরকম একটাই দিতাম, এরকম একটা ত্রিভুজে আমি বললাম যে এই অ্যাঙ্গেল, এটা যদি অ্যাঙ্গেল হয় তাহলে অ্যাঙ্গেল সংলগ্ন কিন্তু ভূমি হবে হচ্ছে এইটা, আর লম্ব হবে কিন্তু নিচে। সো কখনোই চিন্তা করবেন না যে ভাই জাস্ট এই নিচের দিকে আসে বলে এটাই ভূমি, এরকম কিন্তু হয় না। সো ত্রিকোণমিতিতে কি করে দেখেন, ত্রিকোণমিতি গণিতের একটি শাখা যাতে ত্রিভুজের কোণ, বাহু ও তাদের মধ্যকার সম্পর্ক ব্যবহার করে বিভিন্ন সমস্যার সমাধান করা হয়। তো কি করব আমি, এই যে যেমন ধরেন যে আমাদের এই ত্রিভুজের বাহুগুলোর দূরত্ব সেটা লাগবে, কোন কোন নিয়ে আমি কাজ করতেছি সেটা লাগবে, এবং তাদের মধ্যকার সম্পর্ক। যদি আমার হচ্ছে লম্ব অতিভুজ ভূমির ভিতরে কোনো, যেমন অতিভুজ স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার একটা সম্পর্ক আছে, আবার যদি লম্ব আর ভূমির ভিতরে কোনো কিছু পান যে লম্বের তুলনায় অতিভুজ 1 সেন্টিমিটার বেশি, আবার হচ্ছে ভূমি 1 সেন্টিমিটার কম, আমরা এরকম প্রবলেমও করেছি। সো এই জিনিসগুলো হচ্ছে এই করতে হবে। সো আমাদের ত্রিকোণমিতির মৌলিক সূত্রগুলো যদি আমরা দেখি, দেখেন আমরা এই যে একটা অ্যাঙ্গেল চিন্তা করি, এটা হচ্ছে 90 ডিগ্রি, এই যে হচ্ছে একটা অ্যাঙ্গেল, তাহলে এটা হচ্ছে অতিভুজ বা হাইপোটেনাস, আর এটা হচ্ছে ভূমি বা অ্যাডজাসেন্ট, আর লম্ব বা অপোজিটটা হচ্ছে কত? এবি। তো তাহলে আমার এখানে কি হবে, এখানে আমরা জানি হচ্ছে এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এই সূত্রটা আমাদের জানা আছে।
এছাড়া এবার দেখেন আমরা কি করব, আমাদের কিছু মৌলিক সূত্র জানা লাগবে। যেমন ত্রিকোণমিতির অপারেটর আছে অনেকগুলা, 6টা। আমরা মূলত দেখি সাইন, কস, সেক, কসেক, ট্যান, কট। তো আমাদের সাইন মানে কি, ধরেন এই যে একটা অ্যাঙ্গেল থিটা আছে, তা আমি যদি বলি সাইন থিটা, সাইন থিটা মানে কত, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। একইভাবে কস থিটা মানে কত, কস থিটা মানে হচ্ছে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। আর ট্যান থিটা মানে হচ্ছে কত, লম্ব ডিভাইডেড বাই ভূমি। তো আমাদের এই সূত্রগুলা আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে যে ত্রিকোণমিতির এই যে এই অ্যাঙ্গেলটার সাথে আমার বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাত সাইন, কস, ট্যান, সেক, কসেক, কট, এদের কার কি সম্পর্ক। আবার এখানে যদি আমি বলি কসেক থিটা, কসেক থিটা মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই সাইন থিটা। 1 বাই সাইন থিটা মানে এটাকে আমি বলবো হচ্ছে অতিভুজ ভাগ লম্ব। আবার সেক থিটা মানে হচ্ছে 1 বাই কস থিটা মানে হচ্ছে অতিভুজ ডিভাইড বাই ভূমি। কট থিটা সমান 1 ডিভাইড বাই ট্যান থিটা সমান হচ্ছে ভূমি ভাগ লম্ব। তো এই হচ্ছে আমাদের হচ্ছে মোটামুটি এই সূত্রগুলো হচ্ছে আমাদের এখানে দেয়া আছে বা আমরা হচ্ছে এগুলা জানি। তো এগুলো সবগুলোর আসলে প্রমাণ বা ডিরাইভেশন আছে, কিন্তু আমাদের আসলে প্রমাণ, ডিরাইভেশন বা এই সূত্রগুলো জানাটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, কারণ এই ধরনের প্রবলেমগুলো আমাদের ত্রিকোণমিতিতে খুব কমই আসে। কিন্তু আমাদের কি করতে হবে, আমাদের ত্রিকোণমিতিক চার্ট জানতে হবে। বিশেষ করে যদি আমার সাইন 30 ডিগ্রি হয়, সাইন 30 ডিগ্রি মান হাফ, সাইন 45 ডিগ্রি হলে সাইন 45 ডিগ্রি মান 1/√2, সাইন 60 ডিগ্রি হলে √3/2, 90 ডিগ্রি হলে 1, আবার 0 ডিগ্রি হলে 0, কস 0 ডিগ্রি মান 1, 90 ডিগ্রি মান 0, 45 ডিগ্রি হলে কত, 60 ডিগ্রি মান হলে কত, এইগুলা জানতে হবে। সো এইগুলা আমাদের হচ্ছে একটা ত্রিকোণমিতিক টেবিল আছে, সেই টেবিলটা আপনাদের হচ্ছে জানতে হবে। আমি যেটা মূলত করব সেটা হচ্ছে যে আপনাদেরকে ত্রিকোণমিতির অ্যাপ্লাইড কিছু প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো নিয়ে আমরা কাজ করব। যেমন আমাদের প্রথমে যেটা আসে, যেটা আমরা হচ্ছে কোণের ক্ষেত্রে বলছিলাম যে অবনতি কোণ, উন্নতি কোণ। অবনতি কোণ বলতে কি বোঝায়, উন্নতি কোণ বলতে কি বোঝায়, এই দুটো জিনিস আমাদের জানতে হবে। কি বলছে দেখেন, ভূতলের উপরের কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে উন্নতি কোণ বলে। ভূতলের উপরের কোনো বিন্দু মানে কি, মানে আমি যদি এই যে একটা সারফেস চিন্তা করি, সারফেসটা চিন্তা করলে তার মানে ভূমি কত, ভূমি হচ্ছে এটা, এটার সাথে এই উপরের দিকে কোনো একটা অ্যাঙ্গেল, যে মানে উপরের দিকে কোনো একটা রেখা যে অ্যাঙ্গেলটা করে সেটা হচ্ছে তার উন্নতি কোণ। আবার আমি যদি বলি এইটাই একটা সারফেস, কিন্তু তার সাথে এই নিচের একটা মানে রেখা যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে কি, তার অবনতি কোণ। সো এখানে এটাই করছে, উপরের দিকে যে রেখাটা আছে তাকে তার যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে উন্নতি কোণ, আর নিচের দিকে যে রেখাটা গেছে তার যে কোণটা সেটা হচ্ছে অবনতি কোণ। সো এরপরে আমরা দেখি যে আমাদের হচ্ছে এই যে হচ্ছে ট্রাইগোনোমেট্রিক টেবিলটা, যে সাইন যেমন আমি বললাম 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রির কথা বললাম, কসের কথা বললাম। আমাদের মূলত হচ্ছে সাইন, কস, ট্যান এর হচ্ছে এই 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি, এই 9টা মান আমাদের জানাটা খুব জরুরি। আপনি যদি চিন্তা করেন যে ভাই আমি অনেক দিন ধরে ত্রিকোণমিতি পড়ি নাই, আমি ভুলে গেছি, হইতে পারে, কিন্তু আপনার কি করতে হবে, সাইন, কস, ট্যানের এই যে 3টা আছে, ভ্যালু আছে, বা 3 থেকে 9টা ভ্যালু আছে, এই ভ্যালুগুলো আপনার খুব ভালোভাবে জানতে হবে। কী হবে, সাইন থিটা এর ক্ষেত্রে 30 ডিগ্রি মান হাফ, 45 ডিগ্রি মান 1/√2, 60 ডিগ্রি মান √3/2। কসের ক্ষেত্রে আবার কি হবে দেখেন, সাইনের উল্টাটা, 60 ডিগ্রি মান ছিল সাইনের ক্ষেত্রে √3/2, কসের ক্ষেত্রে 30 ডিগ্রি মান √3/2, 45 ডিগ্রি মান দুইটারই একই, 1/√2, আর কস 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, যেটা সাইন 30 ডিগ্রির ক্ষেত্রে ছিল। ট্যানের ক্ষেত্রে ট্যান 45 ডিগ্রি মান 1, তারপরে কি ট্যান 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, আর 60 ডিগ্রি মান হচ্ছে শুধু √3।
এই হচ্ছে তিনটে জিনিস, এই তিনটে জিনিস আপনাদের খুব ভালোভাবে জানতে হবে। আমরা কিছু প্রবলেম লিখে দেখি। একটি 48 মিটার লম্বা খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। খুঁটিটি কত উঁচুতে ভেঙেছিল? 48 মিটার, তো ধরেন এই যে একটা খুঁটি ছিল, এটা কি করছে, এটা হচ্ছে এই উচ্চতায় ভেঙছে, মানে পুরাটা হচ্ছে ছিল 48। তা আমি ধরলাম যে এটা হচ্ছে এক্স উচ্চতায় ভাঙছে, তাহলে এটুকু হচ্ছে কত, 48 মাইনাস এক্স। এইটা ভাঙা কি করছে, এইটুকু হচ্ছে 48 মাইনাস এক্স। এটা এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল করছে, ভূমির সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করছে। তো বলছে খুঁটিটি কত উঁচুতে ভেঙেছিল, সেটা কিভাবে বের করব? আমি যদি এইখানে এই একটা ত্রিভুজ চিন্তা করি এ বি সি, তাহলে দেখেন এই এসি হচ্ছে কি অতিভুজ, আর এ বি হচ্ছে কি লম্ব। তাহলে অতিভুজ আর লম্বর ভিতরে কাজ করে হচ্ছে সাইন, তার মানে সাইন 30 ডিগ্রি সমান কি হচ্ছে লম্ব কত, এক্স, এক্স ডিভাইড বাই হচ্ছে অতিভুজ, অতিভুজ কত 48 মাইনাস এক্স। সাইন 30 ডিগ্রি মান কত, হাফ, এক্স ডিভাইড বাই 48 মাইনাস এক্স, বা টুয়াইজ এক্স প্লাস এক্স ইজ ইকুয়াল টু 48। অতএব থ্রাইজ এক্স ইজ ইকুয়াল টু 48, এক্স ইজ ইকুয়াল টু 16। তার মানে খুঁটিটা কত উঁচুতে ভেঙেছিল, খুঁটিটা 16 মিটার উঁচুতে ভেঙে গিয়েছিল। আপনি কিন্তু এই যে সূত্রগুলো অ্যাপ্লাই করে এই জিনিসটা খুব সহজে করতে পারতেছেন। এরপরে দেখেন একটি বাড়ি 40 ফুট উঁচু, একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়িটির দেয়াল থেকে 9 ফুট দূরে রাখা আছে। উপরে মইটি বাড়িটির ছাদ ছুঁয়ে আছে। মইটি এখানে হবে মইটি কত ফুট লম্বা, মানে আমি যদি বলি এই যে একটা বাড়ির ছাদ হচ্ছে 40 ফুট, এখান থেকে হচ্ছে 9 মিটার দূরে, মানে 9 ফুট দূরে এখানে একটা মই রাখা আছে। মইটা কিভাবে রাখা আছে দেখেন, মইটা রাখা আছে হচ্ছে এইভাবে, মানে এখানে হচ্ছে মইটা শুরু হয়েছে একটা বাড়ির ছাদে, এখানে এই বিন্দুতে এসে হচ্ছে এই করছে। তো বলছে যে এই মইয়ের দৈর্ঘ্য কত। তো মইয়ের দৈর্ঘ্যটা কিভাবে বের করতে পারেন, মইয়ের দৈর্ঘ্য যদি হয় হচ্ছে, এটা যদি হয় এক্স, তাহলে অতিভুজ এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 40 স্কোয়ার যোগ 9 স্কোয়ার, এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার 40 স্কোয়ার মানে কত 1600 প্লাস 81 রুট ওভার 1681 মানে হচ্ছে 41। তার মানে মইটি কত ফুট লম্বা, 41 ফুট লম্বা। এটা ত্রিকোণমিতি আসলে লাগে না, এটা নর্মালি আমরা পিথাগোরাস দিয়ে করে ফেলতে পারি। এরপরে দেখেন একটি গাছের পাতবিন্দু হতে 10 মিটার দূরবর্তী স্থানে গাছের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি হলে গাছটির উচ্চতা কত। পাদবিন্দু মানে কি, পাদবিন্দু মানে হচ্ছে সবচেয়ে বটম পয়েন্ট, একেবারে নিচের যেইটা। তো এই যে ধরেন যে একটা গাছ, তার যে এখানে যে পাদবিন্দু, এখান থেকে 10 মিটার দূরে, 10 মিটার দূরে কোন একটা বিন্দুতে গাছের শীর্ষ, মানে এই যে গাছের এটা যদি গাছ যদি হয় এইচ, তার শীর্ষের উন্নতি কোণ মানে হচ্ছে এখান থেকে এটার যে এখানে উন্নতি কোণ বলতে কি বোঝায়, যে মানে এখান থেকে যে কোণটা উপরে উঠছে তার কোণটা, নট এখান থেকে যেটা নামছে, এই উন্নতি কোণটা হচ্ছে 60 ডিগ্রি। তো তাহলে গাছটির উচ্চতা নির্ণয় করেন, উচ্চতা যদি হয় এইচ, আচ্ছা এটা একটু সুন্দর করে লিখি, তাহলে দেখেন ভূমি হচ্ছে 10, উচ্চতা হচ্ছে এইচ, তার মানে এটা কি হবে ট্যানের সূত্র, ট্যান 60 ডিগ্রি ইজ ইকাল টু লম্ব 8 ডিভাইড বাই ভূমি 10। 60 ডিগ্রি মান কত, √3 ইজ ইকাল টু এইচ ভাগ 10, 8 ইজ ইকাল টু 10 √3, √3 এর মান কত, 10 ইন্টু 1.723 সমান হচ্ছে 17.23, 17.2, মানে অ্যান্সারটা হবে হচ্ছে অ্যারাউন্ড 17.32, আচ্ছা 1.732 হবে, তো 17.32 হচ্ছে গাছটির উচ্চতা। এরপরে একটি ঘুড়ি ভূমি থেকে 55 মিটার উপরে উঠছে,
যার সুতা ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। সুতার দৈর্ঘ্য কত? তো একইভাবে দেখেন ভূমি থেকে 55 মিটার উপরে উঠছে, তার মানে আমি যদি বলি এটা হচ্ছে ভূমি থেকে 55 মিটার উপরে উঠতেছে, এই যে একটা ঘুড়ি। আর সুতা ভূমির সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 60 ডিগ্রি। তাহলে বলছে সুতার দৈর্ঘ্য কত, তার মানে যে সুতার দৈর্ঘ্য এক্স সমান কত। তার মানে আমি যদি এখানেও চিন্তা করি এই যে হচ্ছে ভূমি, তাহলে আমার হচ্ছে কি করতে হবে, অতিভুজ আর হচ্ছে লম্ব নিয়ে কাজ করতে হবে। তার মানে কত, সাইন 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রি সমান হচ্ছে কত, লম্ব বাই অতিভুজ, মানে হচ্ছে 55 ডিভাইড বাই হচ্ছে এক্স, বা এক্স সমান হচ্ছে 55 ডিভাইড বাই সাইন 60 ডিগ্রি ডিভাইড বাই √3/2, মানে 110/√3 করলে কত আসে আমরা একটু দেখি। (63.51) এটা হচ্ছে সুতার দৈর্ঘ্য 63.5। এরপর দেখেন সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি হলে একটি মিনারের ছায়ার দৈর্ঘ্য এত মিটার, মিনারটির উচ্চতা কত? তার মানে ধরলাম মিনারটির উচ্চতা এত, আর তার ছায়ার দৈর্ঘ্য যদি হয় হচ্ছে 240, তো তখন কি হচ্ছে, উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। তো তার মানে আমার হচ্ছে tan 60 ডিগ্রি হিসাব করতে হবে। tan 60 ডিগ্রি সমান কত আসবে, h ডিভাইড বাই 240। এখান থেকে tan 60 ডিগ্রির মান কত, √3 ইন্টু হচ্ছে 240 ইজ ইকুয়াল টু h। অতএব h হচ্ছে 415.692, এটা আসবে। সো মিনারটি উচ্চতা হবে 415.692। এরপর দেখেন একটি মিনারের শীর্ষবিন্দুতে ওই বিন্দু থেকে 15 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ দেওয়া আছে 45 ডিগ্রি, মিনারটির উচ্চতা কত? তো দেখেন ধরলাম এই যে মিনারটির উচ্চতা হচ্ছে h, তো এখান থেকে 15 মিটার দূরে ভূতলস্থ, মানে এখান থেকে 15 মিটার দূরে কোনো একটা বিন্দুতে এর অবনতি কোণ দেওয়া আছে, মানে হচ্ছে কত, এই যে শীর্ষবিন্দুর অবনতি কোণ নিচের দিকে যে কোণটা আসছে এটার মান হচ্ছে কত, 45 ডিগ্রি। তো এখানে এখন দেখেন 45 ডিগ্রি দেওয়া আছে আপনার হচ্ছে কত, তাহলে বলছে মিনারটির উচ্চতা কত। তো এটা যদি 45 ডিগ্রি হয় এটাও 45 ডিগ্রি হবে, কারণ এটা তো 90 ডিগ্রি। তো তাহলে যেটা হবে যে আপনি tan 45 ডিগ্রি সমান হচ্ছে, আমি যদি এটার সাপেক্ষে চিন্তা করি এটা কিন্তু লম্ব, মানে 15 ডিভাইড বাই h এটা বলতে পারি, বা tan 45 ডিগ্রি মান হচ্ছে 1, তার মানে হচ্ছে h ইজ ইকুয়াল টু হবে হচ্ছে 15, যেহেতু tan 45 ডিগ্রি মান হচ্ছে 1। তো তাহলে মিনারটি উচ্চতা কত হবে, 15 মিটারই হবে, ওই বিন্দুর দূরত্বের সমান হবে। এরপরে হচ্ছে একটি গাছের পাদবিন্দু থেকে 19 মিটার দূরবর্তী থেকে গাছের শীর্ষবিন্দুর উন্নতি কোণ এত হলে গাছটির উচ্চতা কত? এটা আপনাদের বাড়ির কাজ থাকবে, হোমওয়ার্ক, এটা একটু বাসায় প্র্যাকটিস করবেন। এরপরে 6 ফুট দীর্ঘ একটি বাঁশের 4 ফুট দীর্ঘ ছায়া, একই সময়ে গাছের ছায়া 64 ফুট, একই সময়ে আরেকটি গাছের ছায়া 64 ফুট লম্বা, গাছটির উচ্চতা কত? এটা আসলে কি হবে দেখেন, এই যে একটা 6 ফুট দীর্ঘ একটা বাঁশের ছায়া হচ্ছে কত, এই যে 4 ফুট, মানে ধরলাম এই যে এতটুকু। এখন আরেকটা যদি গাছ যদি হয়, গাছের ছায়াই বলছে হচ্ছে অনেক লম্বা 64, তাহলে গাছের উচ্চতা হবে কত, h। এটা আসলে কি হবে, দুইটা রেশিও, মানে কত, h ডিভাইডেড বাই 64 ইজ ইকুয়াল টু অন্য একটা গাছ ডিভাইড বাই তার ছায়া, দুইটা মিলে কম্পেয়ার করলে এখানে দেখবেন h এর মান আসে হচ্ছে 96, অ্যান্সার হবে 96 ফুট। সো এইভাবে করে হচ্ছে আমাদের মোটামুটি ত্রিকোণমিতি বৃত্ত সংক্রান্ত প্রবলেমগুলো সবগুলা সলভ করলাম। আমরা চেষ্টা করছি হচ্ছে যতগুলা প্রবলেম করা যায় এখানে প্রবলেমগুলো করে হচ্ছে বা চিত্রগুলো এঁকে বুঝে আপনাদের যাতে প্রবলেমগুলো বুঝতে সুবিধা হয়।
এই প্রবলেমগুলো আপনারা আরও অনেক জায়গায় দেখছেন, দেখবেন, কিন্তু আমাদের চেষ্টা ছিল যে যতটুকু দ্রুত এবং আপনাদেরকে বুঝতে সহজ হয় এরকমভাবে আপনাদেরকে বোঝানো, এবং আপনারা যাতে এই জিনিসগুলা প্রবলেমগুলা পরীক্ষার হলে গিয়ে খুব দ্রুত চিন্তা করতে পারেন সেই জিনিসটা আপনাদেরকে ধরাই দেওয়া। সো আশা করি এই ক্লাসটা আপনাদের সবার উপকারে লাগবে। ধন্যবাদ।